আচ্ছা, আমাদের অনেকক্ষণ সময় হয়ে গেছে, আমাদের মনে হয় শুরু করা উচিত। আপনারা যে কয়জন আছেন সেই কয়জনকে নিয়ে শুরু করি। হ্যাঁ জি স্যার, শুরু করেন। ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। তো আপনারা মনে হয় এই জিনিসটা আগেও শুনছেন, আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম রিগ্রেশনের ব্যাপারে, রাইট? আচ্ছা, যদি মনে না থাকে তাহলে আজকে আমরা ওইটার থিওরি দেখবো, সো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। দেখেন, শুরুতে মোটিভেশনটা দেখে নিই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, রাইট? স্লাইড কি দেখতে পাচ্ছেন? জি স্যার, ক্লিয়ারলি দেখা যাচ্ছে জি স্যার। স্যার, ক্লিয়ারলি দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে, আচ্ছা, ওকে। স্যার আজকে মোটিভেশন দিবেন স্যার? মোটিভেশন দেব। আপনাদের কার কার বাড়ি কেনার ইচ্ছা আছে? স্যার আমার আছে স্যার। স্যার আমার আছে স্যার। স্যার আমার সো বাড়ি কেনার মোটিভেশন আজকে দেব। সাপোজ আপনি একটা বাড়ি কিনবেন, কিন্তু টাকা নাই স্যার। ওকে। সো আপনার লিমিটেড বাজেট, রাইট? টাকা পয়সা নাই, সো আপনাকে অনেক কিছু প্ল্যান করতে হবে। যেহেতু আপনি বাড়ি কিনতে যাচ্ছেন অথচ বাজেট লিমিটেড, টাকা পয়সা নাই, সো আপনাকে অনেক কিছু কনসিডার করতে হবে। কি কি জিনিস কনসিডার করবেন? লাইক কোন একটা বাড়ির প্রাইস, এটা যে সকল প্যারামিটারের উপর ডিপেন্ড করে। নাম্বার ওয়ান ইজ বাড়িতে কয়টা রুম আছে। সাপোজ আপনি যদি বাড়ি কেনেন, আপনি শুরুতেই দেখবেন যে আপনি আসলে ফ্যামিলি সাইজের উপর ডিপেন্ড করে কতগুলো রুম লাগবে এটা আপনি ফিক্সড করবেন, রাইট? বা 3 রুমের বাড়ি দরকার হইতে পারে, বা 4 রুমের বাড়ি দরকার হইতে পারে, বা এর চেয়ে বেশিও হইতে পারে। ওকে, এমন কি কেউ আছেন যার আসলে মোর দেন 4 রুমস লাগবে বা প্ল্যান স্যার করতেছেন? ফিতে পাইলে তো সমস্যা নেই স্যার। 4 রুমে তো কিছু হয় না, সাফিন থ্রি লাগবে। ঠিক আছে, সো বাড়ির প্রাইস আসলে নাম্বার অফ রুমস এর উপর ডিপেন্ড করতে পারে। তারপর আর কি কি জিনিস কনসিডার করা লাগতে পারে? বাড়ির সাইজের উপর ডিপেন্ড করবে, রাইট? দেখা যায় যে ঢাকা শহরের লোকেশন তো ডিপেন্ড করে স্যার। সরি, কি স্যার বলছেন? বাড়ির লোকেশনের উপরও তো নির্ভর করে বাড়ির প্রাইস। লোকেশনের উপর, স্যার বাড়ির লোকেশন বাড়িটা কোথায় স্যার? এক্স্যাক্টলি। সো Yes. 3 নাম্বার ভেরিয়েবলটা হচ্ছে আমার লোকেশন। আচ্ছা, সাইজের ব্যাপারে যেটা বলতেছিলাম যে ঢাকা শহরে মোটামুটি অন এভারেজ বাড়িগুলোর সাইজ হচ্ছে 1300 বা 1400 স্কয়ার ফিটের মতো। হ্যাঁ, আপনাদের হয়তো বা এর চেয়ে বড় বাসাও অনেকে কিনতে পারেন, লাইক 1800 1900 স্কয়ার ফিটের। সো আপনার বাড়ির সাইজ যত বাড়বে বাড়ির প্রাইস তত বাড়বে, রাইট? আর লোকেশনের উপর ডিপেন্ড করে, যেটা বলতেছিলেন মতিঝিলের দিকের বাসাগুলোর প্রাইস একরকম, আবার যদি আপনি মিরপুরের দিকে চলে আসেন তাহলে বাসার প্রাইস অন্যরকম। সো এই 3টা জিনিস যদি আপনি কনসিডার করেন, তারপরে আপনি আসলে মানে 3টা জিনিস ফিক্স করার পরে আপনি বাড়ির প্রাইসটা ক্যালকুলেট করতে পারবেন। ওকে, নাও যদি আপনি যে কোনো একটা প্যারামিটার নেন, সাপোজ বাড়ির সাইজের উপর আসলে বাসার প্রাইস গুলো কিভাবে ডিপেন্ড করে, এটা যদি আপনি দেখতে চান তাহলে কি করতে পারেন? তখন আপনি ইন্টারনেট থেকে কিছু ইনফরমেশন নিয়ে বিভিন্ন সাইজের বাড়ির প্রাইস কত সেগুলো যদি একটা গ্রাফে প্লট করে দেন, তাহলে মোরলেস এরকম একটা গ্রাফ পাওয়া যাবে, যেখানে হচ্ছে এক্স অ্যাক্সিসে থাকবে বাড়ির সাইজ গুলো এবং ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে বাড়ির প্রাইস গুলো। ওকে, সো এভাবে যদি আপনি গ্রাফে ডেটা গুলা প্লট করে দেন তাহলে মোটামুটি একটা ট্রেন্ড আপনি দেখতে পাবেন যে সাইজ যত বাড়ে প্রাইস আসলে তত লিনিয়ারলি বাড়তেছে, রাইট? তো এরকম একটা ট্রেন্ড পাওয়া যাবে। এখন ধরেন এইখানে আপনার যে ডেটা আছে সেই ডেটাতে 1200 স্কয়ার ফিটের একটা বাসার প্রাইস কত সেটা জানা আছে, 1300 স্কয়ার ফিটের একটা বাসার প্রাইস কত সেটাও আপনার এখানে ডেটাতে দেওয়া আছে। কিন্তু আপনি যদি প্ল্যান করেন যে আপনি 1250 স্কয়ার ফিটের একটা বাসা কিনবেন, তাহলে সেটার প্রাইস কত হবে সেটা তো আসলে এখান থেকে আসলে বের করা পসিবল না, তাই না? এটা যদি বের করতে চান তখন আপনি কি করবেন? স্যার গ্রাফ প্লট করলে ঢাল নির্ণয় করে তো ইজিলি করা যাবে রাইট, স্যার। আপনাকে গ্রাফ প্লট করবেন, একটা লাইন আঁকার ট্রাই করবেন, রাইট? আপনার কাছে যে ইনফরমেশন গুলো আছে, হিস্টোরিক ডেটা গুলো আছে, সেই ডেটা গুলো বসাবেন, তারপরে এগুলো আসলে জি স্যার। কি ধরনের ট্রেন্ড ফলো করতেছে সেই ট্রেন্ড দেখে একটা লাইন টেনে দিবেন, তাই না? তারপরে আপনার যে সাইজের বাসা দরকার ওই সাইজের বাসার জি স্যার। জন্য একটা পয়েন্ট নেবেন লাইনের উপর, সেটার প্রাইস কত এখানে ওয়াই অ্যাক্সিস থেকে সেটা পেয়ে যাবেন। এটাই তো মানে জাস্ট সিম্পলেস্ট আইডিয়া, তাই না? সো এই যে এখানে আপনি একটা লাইন টানতেছেন, এই যে কাজটা করতেছেন, এই জিনিসটাকে বলা হয় রিগ্রেশন। বুঝতে পেরেছেন? সো এই কাজ আপনারা আগেও করেছেন, তবে ইন্টারমিডিয়েটে করেছেন। সো তখন রিগ্রেশন কি জানতেন? রিগ্রেশন ওয়ার্ডটা স্যার বাংলা মানে বললে বুঝতে পারি স্যার। রিগ্রেশনের বাংলা কি? রিগ্রেশনের বাংলা
and আমার মনে পড়তেছে না। আমি আপনার স্যার একটু বাংলা যদি মিডিয়ামে দেখেন। পড়ি তাই তো স্যার অনেক টার্মই বুঝি না স্যার। আচ্ছা, নো প্রবলেম। এখন থেকে আসলে আপনারা রিগ্রেশনই ইউজ করবেন, বাংলা টার্মটা আপনাদের দরকার হবে না। আচ্ছা, সো এই যে, আপনি যেই ডেটা থেকে জেনারেল ট্রেন্ডটা বের করতেছেন, এখানে তো অ্যাকচুয়ালি জেনারেল ট্রেন্ড হচ্ছে একটা লাইনের মতো, সেটা লাইনও হইতে পারে অথবা যে কোনো কার্ভও হইতে পারে। ওকে, সো লাইন যেরকমই হোক না কেন, এই জিনিসটাকে বলা হবে রিগ্রেশন। রিগ্রেশনের মতোই আরেকটা জিনিস আছে যেটাকে বলে ইন্টারপোলেশন। এটা আমি একদম ফার্স্ট যেতে বলছিলাম, যদি ভুলে যান একটু পরে আমি আরেকবার বলবো। ওকে, সো রিগ্রেশন নিয়ে যদি আমি একটা মানে ফর্মাল ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি, তাহলে সেটা হবে একটা নিউমেরিক মেথড যেটা প্রেডিক্ট করে রিলেশনশিপ বিটুইন ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। ওকে, আপনি যদি একটু গ্রাফে এদিকে আবার যদি আসি, দেন এক্স অ্যাক্সিস বরাবর আমি বসাচ্ছি হাউসের সাইজ, বাসার সাইজ। বাসার সাইজ আসলে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা আসলে অন্য কিছুর উপর ডিপেন্ড করে না। কিন্তু বাসার প্রাইস গুলো আসলে আবার বাসার সাইজের উপর ডিপেন্ড করে, তাই না? সো প্রাইসটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর সাইজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এখানে আসলে যে লাইনটা টানা হচ্ছে, সেই লাইনটা আসলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে একটা রিলেশন স্থাপন করতেছে, তাই না? সো রিগ্রেশনের ডেফিনেশন দেওয়ার সময় সেই জিনিসটাই বলবো যে এটা একটা নিউমেরিক মেথড যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে একটা রিলেশন বের করার চেষ্টা করে। ওকে, সো রিগ্রেশনের অনেকগুলা ইউজ আছে। একটা কমন ইউজ হচ্ছে, মানে মোস্ট ইম্পর্টেন্ট ইউজ যেটা, সেটা হচ্ছে ট্রেন্ড ফরকাস্টিং। সাপোজ গত 7-8 মাস ধরে আসলে করোনা ভাইরাসের যে প্যান্ডেমিকটা চলতেছে, তার হিস্টোরিক ইনফরমেশন আপনার কাছে আছে বা ডেটা আছে। সো ওই ডেটা দেখে কিন্তু কালকে বাংলাদেশের টোটাল কতগুলা নিউ কেস পাওয়া যাবে, কতগুলা ডেথ পাওয়া যাবে, অথবা টোটাল কেস কতগুলো হবে, সেগুলো কিন্তু আপনি ইজিলি প্রেডিক্ট করতে পারেন। সাপোজ এই ডেটাগুলো পাওয়া যায় হচ্ছে জন হপকিন্স ইউনিভার্সিটির সাইটে। স্যার এই প্রেডিক্ট গুলো কি স্যার কারেক্ট স্যার? মোরলেস কারেক্ট হয়, মানে এক্স্যাক্টলি তো হবে না। হ্যাঁ, প্রেডিকশন আসলে কখন আমরা আসলে একটা জিনিসকে প্রেডিক্ট বলবো, হ্যাঁ, যখন আমরা কিছু একটা ফরকাস্ট করার চেষ্টা করব যেটা 0 থেকে 1 সেম হবে। পর্যন্ত স্যার। 0 থেকে 1 এই প্রবাবিলিটির মধ্যেই হবে। হ্যাঁ, বাট 0 হলে তো একদম প্রবাবিলিটি খুবই কম, বাট প্রেডিক্ট করা হবে যাতে প্রবাবিলিটি 1 এর কাছাকাছি হয়। এখানে আমার ইন্টারনেটের অবস্থা এতই বাজে যে এখানে আসলে একটা গ্রাফ লোড করতে পারতেছে না। এনিওয়ে, এটা দরকার নেই। সাপোজ প্রিভিয়াস হিস্ট্রি ডাটা দেখে আপনি আসলে ফিউচারে আসলে কি পরিমাণ ইয়ে পাওয়া যাবে, সেই জিনিসগুলো আপনি প্রেডিক্ট করতে পারেন বা ট্রেন্ড আসলে ফরকাস্ট করতে পারেন। ওকে, যেমন এই যে একদম শুরুর দিকে মার্চ এপ্রিলের দিকে বাংলাদেশে তিনজন করে নতুন করোনা রোগী পাওয়া যাচ্ছিল। সো ধরেন আজকে 3 জন পাওয়া গেছে, তো আপনি মোটামুটি বলে দিতে পারেন কালকেও 3 জন পাওয়া যাবে, বা বড় যে 4 জন কিন্তু পাওয়া স্যার যাবে। কিন্তু স্যার এগুলো তো নাকি মানে সত্য না স্যার, মানে অনেকেই হয়তো করোনা রোগী কিন্তু আমরা তো জানি না। বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু মানে ট্রাস্ট করা ডিফিকাল্ট, কিন্তু এটা যদি ইউএসএ হইতো, ইউএসএ তে তো আসলে এই জিনিসগুলো প্রেডিক্ট করতে পারতো। এখানে তো এখানে ট্রাস্ট। স্যার বাংলাদেশ তো স্যার বাংলাদেশে এখানকার কোনো কিছু প্রেডিক্ট করা যায় না স্যার। ওকে, বাংলাদেশে প্রেডিক্ট করা না গেলেও আপনি বাংলাদেশের থেকে বের হলেই আসলে প্রেডিক্ট করতে পারবেন। ওকে, সো স্যার প্রেডিক্টটা কি মেশিন লার্নিং দিয়ে করে স্যার? আপনি প্রেডিক্টেড বিষয়টা আসলে মেশিন লার্নিং এর একটা সাবসেট হিসেবে চিন্তা করতে পারেন। প্রেডিক্ট করতেছেন, হ্যাঁ, এটা মেশিন লার্নিং দিয়ে বলতে পারেন। যে আমরা আজকে আসলে যে টপিকটা দেখতেছি রিগ্রেশন, রিগ্রেশন আসলে কাইন্ড অফ মেশিন লার্নিং। ওকে, ইভেন আমি একটু পরে দেখাবো, আমি নিজে আসলে একটা মেশিন লার্নিং এর কোর্স নিচ্ছি 4th ইয়ারের। কোর্সের নাম হচ্ছে ডেটা ওয়্যার হাউজিং এন্ড ডেটা মাইনিং। তো ওইখানেও আমি আসলে রিগ্রেশন অ্যানালাইসিসটা দেখিয়েছি। আসলে আমি দেখাইনি, আপনাদের অনিন্দিত কুন্ডু ম্যাডাম দেখাইছেন। ওকে, তাহলে তো স্যার এটা অনেক হায়ার কনসেপ্ট। নট নেসেসারিলি, আমরা আসলে খুব সিম্পলেস্ট ওয়েতে যাচ্ছি আর কি। না, রিগ্রেশন আসলে মেশিন লার্নিং এর স্যার সব ইজিলি বুঝাবে। ইজিয়েস্ট টপিক। ওকে, মেশিন লার্নিং যদি আপনাদের কারো শেখার ইচ্ছা থাকে, হ্যাঁ, তখন দেখবেন যে ওইখানে গেলে আপনারা রিগ্রেশন শিখবেন। যদি আপনারা রিগ্রেশন আগে থেকেই জানা থাকে, তাহলে ওই জিনিসগুলোতে আপনি আসলে কিছুটা বেনিফিটেড হবেন। ওকে, এটা রিগ্রেশন আসলে একটা নিউমেরিক মেথড যেটাকে আপনি অল্টারনেটিভলি মেশিন লার্নিং বলতে পারেন। আচ্ছা, আমি ইউজেস এর ক্ষেত্রে যে জিনিসটা বলতেছিলাম, একটা হচ্ছে ট্রেন্ড ফরকাস্টিং, আর একটা হচ্ছে দেখেন সেকেন্ড পয়েন্টটাতে বলা আছে ফরকাস্টিং দ্য ইফেক্ট অফ এ ভেরিয়েবল। এটার মানে হচ্ছে যে আপনার
ধরুন একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে। এখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো আবার এক একটা এক এক ভাবে এফেক্ট করতে পারে। সাপোজ কোন একটা ভেরিয়েবল পজিটিভলি ইফেক্ট করতে পারে, কোন একটা ভেরিয়েবল নেগেটিভলি ইফেক্ট করতে পারে। সাপোজ এই যে আগে আমরা গ্রাফটা যেটা দেখেছি সেখানে হচ্ছে হাউসের সাইজ যদি বাড়ে তাহলে প্রাইসও বাড়ে, রাইট? এটা আসলে সে পজিটিভলি ইফেক্ট করতেছে। ওকে, এরকম অনেক ভেরিয়েবল থাকবে, দেখবেন যে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি আস্তে আস্তে বড় হয় তখন আসলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আস্তে আস্তে ছোট হয়, মানে নেগেটিভলি ইফেক্ট করে। ওকে, সো এই যে পজিটিভলি ইফেক্ট করতেছে না নেগেটিভলি ইফেক্ট করতেছে কোন একটা ভেরিয়েবল, সেটা যদি আপনি ফরকাস্ট করতে চান তখন আপনি রিগ্রেশন ইউজ করতে পারেন। ওকে, ইটস জাস্ট সিম্পল। যদি যে আপনি যেই লাইনটা এখানে ড্র করতেছেন লাইনটার স্লোপ যদি নেগেটিভ হয় তাহলে আপনি বলতে পারেন যে এখানে আসলে ভেরিয়েবলটা নেগেটিভলি ইফেক্ট করতেছে। আচ্ছা, আর লাস্ট ওয়ান হচ্ছে ডিটারমিনিং দ্য স্ট্রেংথ অফ ফর প্রেডিক্টরস। এটার মানে হচ্ছে সাপোজ আপনার যদি 3-4টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, তো সবগুলো তো আসলে মানে ইকুয়ালি ইফেক্ট করবে না, কোনটা দেখা যাবে যে বেশি ইফেক্ট করবে, কোনটা দেখা যাবে যে কম ইফেক্ট করবে। ওকে, সো কোন ভেরিয়েবলটা সবচেয়ে বেশি ইফেক্ট করতেছে বা কোন ভেরিয়েবলটা কম ইফেক্ট করতেছে, এই যে রিলেটিভ অ্যানালাইসিসটা যদি করেন ওইটাও আপনি রিগ্রেশন দিয়ে করতে পারেন। ওকে, সো কোন একটা ভেরিয়েবল যদি বেশি ইফেক্ট করে তখন এটাকে বলবো আমরা যে এই ভেরিয়েবলটার স্ট্রেংথ অনেক বেশি। ওকে, আর যদি কম ইফেক্ট করে তখন বলবো যে স্ট্রেংথ কম। সো বুঝতে পারছেন ইউজগুলা? আসলে স্যার অ্যাপ্লিকেশন ছাড়া একটু বোঝাটা কঠিন স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা অ্যাপ্লিকেশনে যে এটা দেখার চেষ্টা করব। ওকে, দেখেন ওইটাতে যাওয়ার আগে আমরা 3 টাইপের রিগ্রেশন দেখি। আমাদের টোটাল রিগ্রেশন হতে পারে 3 ধরনের। একটাকে বলি আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন, একটাকে বলতেছি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, এন্ড থার্ড ওয়ান ইজ পলিনোমিয়াল রিগ্রেশন। ওকে, এই 3টা ভাগ আসলে ভাগ করা হয়েছে মেইনলি আসলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্যারেক্টারিস্টিক্স এর উপর। যদি কোন একটা রিগ্রেশন এরকম হয় একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং জেনারেল ট্রেন্ড হচ্ছে একটা লাইনের মতো, এরকম কেস যদি হয় তাহলে সেই ক্ষেত্রে রিগ্রেশনটাকে বলা হবে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। যেমন আমরা যে গ্রাফটা দেখেছিলাম এই যে এখানে এই জায়গাটাতে একটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সাইজ অফ দ্য হাউস এবং একটাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে প্রাইস অফ দ্য হাউস। ওকে, সো এখানে যদি আমরা রিগ্রেশন অ্যানালাইসিস চালাই তখন এটাকে বলা হবে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। ওকে, সেকেন্ড আরেকটা হতে পারে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। দেখেন আমাদের যে হাউসের প্রাইস এটা কিসের উপর ডিপেন্ড করতো? নাম্বার অফ রুমস এন্ড সাইজ অফ দ্য হাউস এন্ড লোকেশন। সো 3টা ভেরিয়েবলকে যদি আমি নিয়ে আসি অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর প্রাইসটাকে যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রাখি, তখন এই 3টা ভেরিয়েবলের উপর যদি আমি লিনিয়ার রিগ্রেশন চালাই তখন এটাকে বলা হবে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। স্যার, ইয়েস, 3টা ভ্যারিয়েবল কি একই গ্রাফে প্লট করতে হবে? হ্যাঁ একই গ্রাফে প্লট করতে হবে। ওকে স্যার। তো তখন আসলে একটা সিম্পল প্লেনের উপর প্লট করা যাবে না, তখন আসলে প্লট করলে সেটা একটা হাইপার স্পেস হয়ে যাবে। নরমালি যদি দুইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, সরি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় এবং একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, টোটাল 3টা যদি ভেরিয়েবল হয় তখন একটা 3D গ্রাফে সেটাকে প্লট করা যাবে। কিন্তু এর চেয়ে বেশি যদি হয়ে যায় তখন আসলে নরমাল 3D তেও প্লট করা যাবে না, তখন আসলে সেটা হাইপার স্পেসে ড্র করতে হবে। ওকে, আচ্ছা, আর লাস্ট ওয়ান হচ্ছে পলিনোমিয়াল রিগ্রেশন। এই ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক বা একাধিক হইতে পারে, কিন্তু আমাদের যে জেনারেল ট্রেন্ড সেটা আসলে একটা লাইন হবে না। দেখেন এখানে কোনো লিনিয়ার ওয়ার্ডটা নাই, এখানে আছে পলিনোমিয়াল। এটার মানে হচ্ছে যে আমাদের যে জেনারেল ট্রেন্ড সেটা হবে একটা কার্ভ। ওকে, যেমন এই যে করোনা আপডেটের গ্রাফ যদি আপনারা দেখেন দেখবেন যে গ্রাফটা হচ্ছে মোটামুটি একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ, তাই না? একটা কার্ভের মতো। সো জি স্যার, আসলে স্যার তখন একটা লিনিয়ারটা এমন স্যার দেখা যায় না খুব একটা গ্রাফ, সবগুলাই মানে কোনো না কোনো ভাবে বক্র রাখাই থাকে। হ্যাঁ, সো ওইরকম যদি হয় তখন সেটাকে পলিনোমিয়াল রিগ্রেশন বলা হবে। ওকে, সো আজকে এইখানে আমরা দুইটা রিগ্রেশনে দেখার চেষ্টা করব। একটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন, এটা আমি থিওরি এবং কোড দুইটা জিনিসই দেখাই দেব। আর পলিনোমিয়াল রিগ্রেশনের ক্ষেত্রে আমি শুধু থিওরিটা দেখাই দেব,
এটার কোড আপনাদের নিজেদের করতে হবে। ওকে, এবং কোডটা করবেন আসলে বাংলাদেশের যে কোভিড ডেটা আছে সেই ডেটার উপর। আমি দেখাই দিব কিভাবে করবেন এবং কি জিনিস আউটপুট আসবে। আচ্ছা, সিম্পল লিনিয়ার রিগ্রেশন যদি আমরা দেখি, এটা থিওরিটা দেখে যাচ্ছি। সিম্পল লিনিয়ার রিগ্রেশনে আপনার কিছু অবজারভেশন থাকবে বা কিছু ডেটা থাকবে, যে ডেটাগুলোকে এক্স ওয়াই পেয়ার আকারে দেখানো যেতে পারে। ওকে, সো অনেকগুলো এক্স ওয়াই পেয়ার থাকবে, প্রত্যেকটা পেয়ার হচ্ছে এক একটা ডেটা, সেই ডেটাগুলোকে একটা লাইনে ফিট করতে হবে। ওকে, সাপোজ অনেকগুলো ডেটা যদি আছে, সেগুলো যদি আপনি গ্রাফে প্লট করেন, সাপোজ এই কয়টা ডেটা আছে, এখানে টোটাল 7টা ডেটা আছে, এই ডেটাগুলো দিয়ে আপনি একটা লাইন ড্র করবেন। সো অনেকে হয়তো এরকম লাইন ড্র করতে চাবেন, সবগুলা ডেটার মধ্যে দিয়ে যায় এরকম একটা কার্ভ ফিট করতে চাবেন। ওকে, সেরকম কার্ভ যদি ফিট করেন, সেটাকে কি রিগ্রেশন বলা হবে? কি বলতে পারবেন এই কার্ভটাকে কি বলা হবে, বা এই প্রসেসটা না না স্যার, স্যার, না না স্যার, স্যার। রিগ্রেশন বলা হবে না স্যার। কি বলা হবে? আমি একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম, যদি এরকম একটা লাইন টানেন যে লাইনটা সবগুলা ডেটা পয়েন্টের মধ্যে দিয়ে যায়, সেটাকে বলা হয় ইন্টারপোলেশন। ওকে, রিগ্রেশনে যে লাইনটা টানবেন সেটা আসলে সবগুলা ডেটা পয়েন্টের মধ্যে দিয়ে যাওয়া ম্যান্ডেটরি না, কিন্তু ইন্টারপোলেশনে সবগুলা ডেটা পয়েন্টের মধ্যে দিয়ে যাওয়া ম্যান্ডেটরি। স্যার ইন্টারপোলেশনটা কি ছিল স্যার, এটা আরেকবার বললে ভালো হয় স্যার। ইন্টারপোলেশন হচ্ছে যদি আপনার কিছু ডেটা থাকে, যে ডেটাগুলো হচ্ছে এরর ফ্রি। ওকে, ডেটা পয়েন্টের মধ্যে কোনো এরর স্যার নাই, আপনার কোনো কথাটা বায়াসনেস কেটে নাই। কেটে আসছে স্যার মাঝে মধ্যে স্যার। আচ্ছা, এটা ইন্টারনেট প্রবলেমের জন্য হতে পারে। আমি এমআরসি তে চলে আসি, এমআরসি তে আসার পরে দেখতেছি যে এখানকার ইন্টারনেটের অবস্থা আরো বাজে। আচ্ছা, জি স্যার, ঢাকা শহরে আসলে বেশি কষ্ট স্যার আসলে। এনে একটু কষ্ট করে ধৈর্য সহকারে শোনেন। এখানে তো আসলে ইন্টারনেট আমি ভালো করতে পারতেছি না। সো দেখেন, যদি আপনার কিছু ডেটা পয়েন্ট থাকে, যে ডেটা পয়েন্টের মধ্যে কোনো বায়াস নাই, কোনো এরর নাই, তাহলে যদি আপনি এটার মধ্যে দিয়ে একটা লাইন টানতে চান, লাইনটাকে অবশ্যই ডেটা পয়েন্ট গুলাকে সবগুলাকে হিট করতে হবে, এবং সেই লাইনটাকে বলা হবে ইন্টারপোলেশন বা ইন্টারপোলেটেড লাইন। ওকে, আর যদি ডেটা পয়েন্ট গুলোর মধ্যে এরর বা বায়াস থাকে, তাহলে আপনি জাস্ট যদি এটার মধ্যে জেনারেল ট্রেন্ড বের করার জন্য একটা লাইন টেনে দেন, যেখানে লাইনটা সবগুলা ডেটা পয়েন্টের মধ্যে দিয়ে যাওয়া জরুরি না, সেই ক্ষেত্রে সেটাকে বলা হবে লিনিয়ার রিগ্রেশন অর সিম্পলি রিগ্রেশন। ওকে, সাপোজ এই যে এখানে থার্ড গ্রাফটা দেখেন, এখানে জাস্ট একটা জেনারেল ট্রেন্ড ধরার চেষ্টা করা হয়েছে এবং লাইনটা আসলে সবগুলো পয়েন্টের মধ্যে দিয়ে যায় না, এটাকে রিগ্রেশন বলা হবে। ওকে, বিতে যেটা আছে এটাকে বলা হবে ইন্টারপোলেশন। তো আমার কাছে এটা একটা অ্যাজাম্পশন স্যার, কোনটা? আচ্ছা, assumption না, রিগ্রেশনটা যে যদি আপনাকে বলে দেওয়া থাকে যে এই ডেটা পয়েন্টের মধ্যে কোনো এরর নাই, সেই ক্ষেত্রে অ্যাজিউম করে নেওয়া যাবে না। ওকে, যদি বলে দেওয়া থাকে কোনো এরর নাই, তখন আপনি ইন্টারপোলেশন করতে পারবেন না। আর যদি বলা থাকে যে এগুলোর মধ্যে এরর আছে, সেই ক্ষেত্রে আসলে আপনাকে রিগ্রেশনই করতে হবে। আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। স্যার এটা কেউ ফিগার এটা কি রিগ্রেশন? না, ফিগার এতে তো আসলে কিছুই করা হয়, জাস্ট ডেটা পয়েন্ট গুলোকে প্লট করা হয়েছে, এখানে কোনো লাইন টানা হয়নি, এটা রিগ্রেশন না। ওকে, আচ্ছা, এটা জাস্ট একটা জি, স্যার। স্ক্যাটার প্লট। আচ্ছা, এখন মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে যে এই যে রিগ্রেশন লাইনটা, সিতে যে রিগ্রেশন লাইনটা টানা হচ্ছে, সেই রিগ্রেশন লাইনটা আসলে কিভাবে আমরা ড্র করব, ক্রাইটেরিয়াটা কি? ওকে, বা এটা যদি আমরা সফটওয়্যার দিয়ে ড্র করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা আসলে কিভাবে ড্র করব? ওকে, ধরেন কাউকে যদি এখানে কিছু ডেটা পয়েন্ট দেওয়া থাকে এবং লাইনকে যদি ড্র করতে বলা হয়, এক একজন এক এক ভাবে এটাকে ড্র করবে, তাই না? দেখা যাবে যে কেউ একদম হুবহু এরকম করে ড্র করবে, অন্য আরেকজন যদি ড্র করে দেখা যাবে যে ঢাল বা স্লোপটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। ওকে, সো এই ধরনের কেসটাকে বলা আসলে সাবজেক্টিভ ম্যাটার। ওকে, যে মানে পার্সন টু পার্সন ভ্যারি করবে, কিন্তু আপনি যদি একটা সফটওয়্যার দিয়ে এটা করতে চান, এটা তো আসলে মানে প্রতি রানে এটাকে চেঞ্জ করতে পারবে না, একটা ফিক্সড লাইন আপনাকে বের করতে হবে যেটা সবচেয়ে বেস্ট ফিট করে। ওকে, বা একটা বেস্ট ফিট লাইন বের করতে হবে। সো বেস্ট ফিট লাইন বের করার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকবে, তো সেই ক্রাইটেরিয়া গুলো কি কি সেগুলো আমরা একটু দেখবো। দেখেন, আপনি যদি একটা লাইন এখানে বের করতে চান, তাহলে লাইনটার জন্য আপনি আসলে একটা মানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বের করার চেষ্টা করবেন। সেই ইকুয়েশনটা হচ্ছে এই যে এরকম,
একটা লাইনের ইকুয়েশন আপনার আগে পড়ে আসেন, y is equal to mx plus c, এরকম ছিল না? সো এটাকে যদি আমি একদম মানে সিম্পলেস্ট করে লিখি তাহলে এটাকে এভাবে লিখতে পারি y is equal to a naught plus a1x plus e, যেখানে y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, a1 যেহেতু x এর সাথে আছে, a1 হচ্ছে আপনার স্লোপ, a naught হচ্ছে y অ্যাক্সিস এ ইন্টারসেপ্ট, আর ই হচ্ছে এরর। ওকে, এখানে দেখেন ডেটা পয়েন্টের মধ্যে কিছু এরর থাকবে, সেই এরর গুলো যদি ইনকর্পোরেট করতে চান তাহলে সেটা হবে ই। ওকে, তো এইখানে আসলে আপনাকে যেটা বের করতে হবে, এররটা বের করতে হবে না, এররটাকে আসলে মিনিমাইজ করতে হবে। এমন ভাবে লাইনটার ইকুয়েশন বের করতে হবে যাতে করে এরর মিনিমাইজ হয়। আপনাকে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে এ নট এবং এ ওয়ান এর ভ্যালু। ওকে, সো এ নট এবং এ ওয়ান কে আমরা বলবো মডেল বা প্যারামিটার। ওকে, তো আপনারা যদি মেশিন লার্নিং করেন বা ডেটা মাইনিং করেন সেখানে যে দেখবেন মডেল এই শব্দটা আসলে প্রচুর ব্যবহৃত হয়। ওকে, সো মডেল আসলে আর কিছুই না, কোনো একটা ইকুয়েশনের যে প্যারামিটার গুলো আছে সেই প্যারামিটার গুলো বের করা, বা মানে ইকুয়েশনটাই আসলে একটা মডেল। একদম শুরুর দিনে আমি এরকম কিছু একটা বলেছিলাম যে কোনো একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সেটাকে একটা মডেল বলতে পারি। সো এখানে মডেলটা হবে একটা স্ট্রেট লাইন, আর যেখানে আসলে প্যারামিটার গুলো হচ্ছে এ নট এবং এ ওয়ান, এই দুটা জিনিসকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। সো এই দুটা জিনিস কেমন ভাবে বের করে নিয়ে আসবো যাতে এরর মিনিমাইজ হয়। ওকে, সো এরর মিনিমাইজ হয় এটার মানে কি, এই যে এখানে দেখেন এরর আসলে বলতে আমরা এখানে কি বুঝবো, এই যে এখানে দেখেন যে লাইনটা আছে সিতে, সেই লাইনটা কিন্তু কোন ডেটা পয়েন্টের মধ্য দিয়ে যাচ্ছে না, ডেটা পয়েন্ট এবং লাইনের মধ্যে কিন্তু একটা ডিসটেন্স রয়ে যাচ্ছে, প্রত্যেকটা ডেটা পয়েন্টের সাথে লাইনের একটা ডিসটেন্স রয়ে যাচ্ছে, এই ডিসটেন্সটাই আসলে এরর। আমরা চেষ্টা করবো এই ডিসটেন্সটাকে মিনিমাইজ করার জন্য, লাইনটাকে এমন ভাবে ড্র করার চেষ্টা করব যাতে করে প্রত্যেকটা ডেটা পয়েন্ট থেকে লাইনের ডিসটেন্সটা মিনিমাইজড হয়, তাহলে তো বেস্ট ফিট ডেটাটা লাইনটা পাওয়া যাবে, রাইট? আপনারা কি পয়েন্টটা জি বুঝতে স্যার। পারছেন? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি স্যার। মানে এটা কি স্যার যাতে করে লাইনটা থেকে ডেটা পয়েন্টগুলোর ডিসটেন্স মিনিমাইজড হয়। সো জি ডিসটেন্স স্যার, হচ্ছে সেটা তো এরর। বুঝেছি স্যার, কিন্তু ওকে, স্যার কিভাবে করব স্যার সেটা সেটা বুঝতেছি কিভাবে না। করব? দেখেন আমরা যদি এররটা বের করি, মানে আমাদের যে ইকুয়েশনটা আছে এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করে এররটা বের করার চেষ্টা করি, তাহলে এরর হবে আসলে y মাইনাস এ নট মাইনাস এ ওয়ান এক্স। সো এখানে y টা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালুগুলা বা অবজার্ভ ভ্যালুগুলা, আর এ নট প্লাস এ ওয়ান এক্স এইটা আসলে আমি যে লাইনটা টানতেছি সেই লাইনটা, রাইট? সো এই দুটাকে যদি মাইনাস করে দেই তাহলে যেটা পাওয়া যাবে সেটা আসলে ডেটা পয়েন্ট থেকে লাইনের ডিসটেন্সটা। যদি স্যার আমি আমরা স্যার যে লাইনটা টানবো স্যার, সেই লাইনটা কিসের রেফারেন্সে টানবো স্যার? লাইনটা কিসের রেফারেন্স বলতে কি বোঝাচ্ছেন? সাপোজ স্যার আমরা, হ্যাঁ আমার ওই ইয়াগুলো আছে স্যার, ডেটা পয়েন্ট গুলো আছে, হ্যাঁ ডেটা পয়েন্ট গুলো আছে, এখন আমি লাইনটা টানবো স্যার। এখন এখন লাইনটা এমন লাইনটা ভাবে টানবো টানতে স্যার। হবে যাতে করে প্রত্যেকটা ডেটা পয়েন্ট থেকে লাইনের ডিসটেন্সটা মিনিমাইজড হয়। তাহলে তো জি আমি স্যার, কি এদিক সেটা দিয়ে না হয় টানবো? স্যার গ্রাফে না হয় আমরা টানলাম স্যার, হ্যাঁ, মানে সূত্রটা কি ইউজ করে টানবো স্যার? প্লটটা আচ্ছা কিভাবে করতেছি স্যার? ঠিক আছে, ওটা তো প্লটটা ম্যানুয়ালি কিভাবে করবো করলাম এটা স্যার। প্লট করাতে ইজি, প্লটেরটা আমরা পরে দেখতেছি, আমরা আগে লাইনের ইকুয়েশনটা বের করি, আমাদের টার্গেট হচ্ছে লাইনের জি ইকুয়েশনটা স্যার, বের করা। ওইটাই ঠিক আছে, জানতে তো চাচ্ছি, লাইনের লাইনের ইকুয়েশন ইকুয়েশন। বের করতে হলে আমার কি কি জানা লাগবে? এ নট এবং এ ওয়ান এর ভ্যালুটা জানা লাগবে। ওকে, সো এ নট এ ওয়ান এর ভ্যালু আমরা কিভাবে বের করব? এমন ভাবে এ নট এ ওয়ান এর ভ্যালু বের করব যাতে করে এরর বা ডিসটেন্সটা মিনিমাইজড হয়। তো এরর বা ডিসটেন্স কিভাবে মিনিমাইজেশন করব সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করতেছি। ওকে, সো এররের ইকুয়েশন হচ্ছে এইটা, এটাকে কিভাবে মিনিমাইজ করা যেতে পারে? তিনটা ওয়ে হইতে পারে। যে প্রত্যেকটা ডেটা পয়েন্ট প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য আমরা এরর বের করব, সেই এরর গুলোকে সাম করব। ওকে, সাম করে সাম অফ এরর যেটা পাবো সেটাকে মিনিমাইজ করার চেষ্টা করব। মিনিমাইজ কিভাবে করবো এটা আমরা একটু পরে আসতেছি। সো আগে আমরা দেখি যে আমরা কি কি জিনিস মিনিমাইজ করতে পারি। সাম অফ এরর মিনিমাইজ করতে পারি, যেমন এখানে দেখেন এই যে সাম অফ এররের জন্য ইকুয়েশন দেখানো আছে। এররের ইকুয়েশন যেটা, এর দুই পাশে যে সাম সাইনটা জাস্ট নিয়ে আসা হয়েছে, এটা যদি নিয়ে আসা হয় তাহলে ইকুয়েশনটা হবে এরকম। সো এটা হবে সাম অফ এরর, এটাকে আমরা এইভাবে লিখতে পারি এস ই। এটাকে মিনিমাইজ করার চেষ্টা করতে পারি, বাট এটাতে একটা প্রবলেম আছে।
প্রবলেমটা হচ্ছে এই গ্রাফ দেখলে বুঝতে পারবেন। সাপোজ আপনার দুইটা ডেটা পয়েন্ট যদি থাকে এবং লাইনটা যদি এই দুইটা ডেটা পয়েন্টের মধ্যে দিয়েই যায়, সেক্ষেত্রে এরর কত হবে কি বলতে পারবেন? সাম অফ এরর জিরো কত হবে হবে? স্যার, এরর জিরো হবে 0 স্যার। হবে, রাইট। আবার এই দুইটা ডেটা পয়েন্টের যে মিড পয়েন্ট সেটা যদি বের করে নিয়ে আসেন এবং মিড পয়েন্ট দিয়ে এই ড্যাশড লাইনটা যদি টেনে দেন, এই লাইনের জন্য এরর কত হবে? স্যার এই লাইনের জন্য এরর তো অনেক হবে স্যার। না, এই লাইনের জন্য এরর অনেক হবে না, এই লাইনের জন্য এরর 0 হবে। বা স্যার এরর জিরো হবে স্যার, কারণ পয়েন্ট তো একটা, ইন্টারসেক্ট পয়েন্ট তো একটাই স্যার। কারণ হচ্ছে এইখানে এই লাইনের জন্য কিছু পজিটিভ এরর পাওয়া যাবে, এই লাইনের জন্য কিছু নেগেটিভ এরর পাওয়া যাবে, না একটা উপরের দিকে আছে একটা নিচের দিকে আছে। সো দুইটাকে যদি সাম করে নেন তাহলে টোটাল এররটা আসলে 0 আসবে। ওকে, সো দেখেন দুইটা লাইনের জন্য এররের পরিমাণ 0 আসতেছে। সো এটা আসলে একটা বেস্ট ফিট লাইন বের করার জন্য ভালো ক্রাইটেরিয়া না, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তো তাহলে আমাদের অন্য ক্রাইটেরিয়াতে যেতে হবে। দেখেন এই ক্রাইটেরিয়ার মধ্যে প্রবলেমটা আসলে কি, কিছু পয়েন্টের জন্য এররের পরিমাণ আসবে পজিটিভ এবং কিছু পয়েন্টের জন্য এরর আসবে নেগেটিভ। সো দুইটা সাম করলে দেখা যাবে যে এরর 0 চলে আসতেছে। সো এটাকে যদি আমরা এই সমস্যাটাকে যদি দূর করতে চাই তাহলে আমরা কি করতে পারি, যেখানে আসলে পজিটিভ নেগেটিভ এরর না নিয়ে আমরা যদি মানে এররের এক্সাক্ট ভ্যালুটা নেই, ওকে, এটা দিয়ে করা যেতে পারে। যেমন এই যে সেকেন্ড ক্রাইটেরিয়া হিসেবে নেওয়া হয়েছে, অ্যাবসলিউট ভ্যালুটা যদি নেওয়া হয় সেক্ষেত্রে আমরা দেখবো যে এখানে আসলে একটা বেস্ট ফিট লাইন পাওয়া যায় কিনা। সো এটা একটা ক্রাইটেরিয়া হইতে পারে যে এররের অ্যাবসলিউট ভ্যালুর সাম বের করে সেটাকে মিনিমাইজ করার চেষ্টা করা। কিন্তু এইখানেও প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে দেখেন গ্রাফের 4টা পয়েন্ট আছে, এই 4টা পয়েন্টের জন্য যদি আমরা এই লাইনটা টানি, এই ক্ষেত্রে টোটাল এরর যেটা পাওয়া যাবে সেইটা SE1, এই দুইটা পয়েন্টের মধ্যে দিয়ে যদি লাইন টানি সেই ক্ষেত্রে যে এররটা পাওয়া যাবে এটাকে যদি SE2 বলি, দেখা যাবে যে এই দুইটার ভ্যালু ইকুয়াল হয়ে যাচ্ছে। তো তখন আসলে দুইটা লাইনকে আমার বেস্ট ফিট লাইন বলতে হবে। কিন্তু আমরা আসলে কি চাচ্ছি, আমরা চাচ্ছি এমন একটা লাইন বের করব যেটা আসলে মানে এটা আসলে বেস্ট ফিট লাইন বলতে কি বোঝাবে, একটা লাইনই পাওয়া যাবে। ওকে, সেটা এরকম কিছু একটা হইতে পারতো যে মাঝামাঝি দিয়ে যাওয়া একটা লাইন, যেটা পয়েন্ট গুলো এগুলো আসলে উপর এবং নিচে দুই পাশেই আছে। ওকে, সো ক্রাইটেরিয়া হিসেবে যদি নেওয়া হয় মিনিমাইজিং দ্য সাম অফ অ্যাবসলিউট ভ্যালুস অফ দ্য এরর্স অর ডিসক্রিপেন্সিস, সেই ক্ষেত্রে সেটা ভালো ক্রাইটেরিয়া হবে না। সো এটাকেও ক্রাইটেরিয়া হিসেবে নেওয়া যাচ্ছে না। থার্ড একটা ক্রাইটেরিয়া হইতে পারে এরকম যে এররের স্কয়ার ভ্যালুগুলা নিয়ে সাম করে সেটাকে মিনিমাইজ করার চেষ্টা করা। এরর বা ডিসটেন্স সেইগুলোর প্রত্যেকটা পয়েন্টের জন্য বের করে সেটাকে স্কয়ার করে তারপরে যদি সাম করি এবং সেটাকে যদি মিনিমাইজ করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে একটাই বেস্ট ফিট লাইন পাওয়া যাবে, এটাতে আসলে কোনো প্রবলেম হবে না। ওকে, সো লিনিয়ার রিগ্রেশনে একটা বেস্ট ফিট লাইন বের করার জন্য ক্রাইটেরিয়া হবে সাম অফ স্কয়ার এররকে মিনিমাইজ করা। সো এটাকে যদি মিনিমাইজ করে যদি মিনিমাইজড ভ্যালুর জন্য a0 এবং a1 বের করতে চাই, তাহলে সেইটা দিয়ে যদি আমরা মডেল ক্রিয়েট করি সেটাই হবে আমার যে লিনিয়ার রিগ্রেশনের মডেলটা বা লাইনটা, সেই লাইন। ওকে, এখন সেই লাইনটা আসলে কিভাবে বের করব, দেখেন আমরা এখানে কি করতে যাচ্ছি, এখানে যে SR আছে বা সাম অফ স্কয়ার এরর, এটাকে মিনিমাইজ করতে যাচ্ছি। এখন এটাকে কার রেসপেক্টে মিনিমাইজ করতে যাচ্ছি, a0 এবং a1 এর ভ্যালুগুলো এমন ভাবে সেটআপ করব এখানে যাতে করে SR এর ভ্যালুটা মিনিমাইজড হয়। ওকে, সো আপনারা ইন্টারমিডিয়েটে অপটিমাইজেশন করে আসেন না, কোন একটা ভেরিয়েবলের রেসপেক্টে যদি অন্য একটা ভেরিয়েবল কে মিনিমাইজ করতে চান, সেই ক্ষেত্রে যে ভেরিয়েবলের রেসপেক্টে মিনিমাইজ করতে যাচ্ছেন ওটার সাপেক্ষে যদি আপনারা ফার্স্ট ডেরিভেশন নেন, সেই ডেরিভেশনের ভ্যালু কত হয়? 0 হয় স্যার। এর ভ্যালু 0 হয়। সো এখানে দেখেন আপনার কার কার রেসপেক্টে এখানে অপটিমাইজেশন করবেন, a0 এবং a1 এর রেসপেক্টে। সো a0 এবং a1 এর রেসপেক্টে যদি SR কে ডিফারেন্সিয়েট করেন
এখানে যদি দুইটা ভেরিয়েবল, সো এখানে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে। পার্শিয়ালি ডিফারেন্সিয়েট যদি করেন তাহলে সেগুলোর ভ্যালু আসলে 0 পাওয়া যাবে। ওকে, তো যেখানে দেখেন সেই জিনিসটাই নিয়ে আসা হয়েছে। এসআর কে এ নট এবং এ ওয়ান এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা হয়েছে। সো ইকুয়েশনে এই যে আমার যে ইকুয়েশন ছিল যেটা, এই ইকুয়েশনকে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে যে এরকম কিছু একটা পাওয়া যায়, এটার ভ্যালু 0 হবে। ওকে, সো আমার এখানে দুইটা ইকুয়েশন পাওয়া গেল। এই দুইটা ইকুয়েশনকে যদি সাইমালটেনিয়াসলি সলভ করা হয় তাহলে এ নট এবং এ ওয়ান এই দুইটার ভ্যালু পাওয়া যাবে। ওকে, কিভাবে এ নট এবং এ ওয়ান এর ভ্যালুটা বের করবো, এটাকে যদি একটু সাজাই এরকম হবে। এটাকে যদি একটু সাজাই, দেখেন এখানে সাম ওভার কি করতেছি, এটার সাথে সাম ওভার যদি করি, এটার সাপেক্ষে সাম ওভার করি, এটার সাপেক্ষে সাম ওভার করি, তাহলে এরকম কিছু একটা পাওয়া যাবে। এটাকে যদি একটু সাজায় লিখি তাহলে এরকম কিছু একটা পাওয়া যাবে। ওকে, সো এই দুটো ইকুয়েশন পাওয়া গেল। আচ্ছা, ইকুয়েশন গুলা কি আমি ডেসক্রাইব করব আর ফাইনাল রেজাল্টটা দেখে বলবো সরাসরি? আই গেস ইকুয়েশন গুলো যদি আপনারা নিজেরা দেখেন তাহলে বুঝতে পারবেন, আর ডেসক্রাইব করা লাগবে না, সিম্পল ইকুয়েশন। ওকে, সো এই জিনিসগুলোকে যদি একটু রিঅ্যারেঞ্জ করেন, যেমন এটাকে একটু রিঅ্যারেঞ্জ করলে এরকম কিছু একটা পাওয়া যাবে, এটাকে রিঅ্যারেঞ্জ করলে এরকম কিছু একটা পাওয়া যাবে। সো যে দুইটা ইকুয়েশন পাওয়া যাবে সেই দুইটা ইকুয়েশনের আপনার কি কি ভ্যালু বের করা লাগবে, এ নট এবং এ ওয়ান এর ভ্যালু বের করা লাগবে। এ নট এ ওয়ান এই দুইটা ইকুয়েশনকে এইভাবে আপনারা চিন্তা করতে পারেন, a1x প্লাস b1y ইজ ইকুয়াল টু c1, তারপরে a2x প্লাস b2y ইজ ইকুয়াল টু c2। ওকে, যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস এরকম করে চিন্তা করতে পারেন। তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যেভাবে জি solve স্যার। করে সেইভাবে যদি সলভ করেন, সাপোজ এই যে এখানে সেকেন্ড লাইন থেকে এ নট এ ওয়ান এর ভ্যালু বের করা যায়। সরি, কেউ কিছু একটা বলতেছিলেন। বলছি স্যার, প্রতিস্থাপনা না করে আর গুণে করলে ইজি হয় না স্যার? হ্যাঁ, যেভাবে ইজি হয় সেভাবেই করবেন। এটা যদি করে ফেলেন তখন ফাইনালি আপনারা দেখবেন দুটাকে সলভ করার পরে এ ওয়ান এর ভ্যালু পাওয়া যাবে এরকম। তো এ ওয়ান এর ভ্যালুটা কি হবে, এন ছিল আসলে টোটাল কতগুলো ডেটা পয়েন্ট আছে সেটা, টাইমস সাম ওভার xi yi। এখানে xi হচ্ছে আইতম ডেটার x এর ভ্যালু, yi হচ্ছে আইতম ডেটার y এর ভ্যালু। ওকে, তো এই দুটাকে মাল্টিপ্লাই করে সবগুলো ভ্যালুর জন্য যদি সাম ওভার করেন তাহলে সেটাকে n এর সাথে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, তারপরে যে এখানে সাম ওভার xi, এটার মানে হচ্ছে সবগুলা ডেটা পয়েন্টের x এর ভ্যালুগুলোকে সাম করতে হবে, এটা সাম ওভার yi করতে হবে। দেন নিচে কি আছে, n টাইমস সাম ওভার xi স্কয়ার। সো প্রত্যেকটা ডেটা পয়েন্টের x গুলাকে বের করতে হবে, সেটাকে স্কয়ার করতে হবে, তারপরে সবগুলা ডেটা পয়েন্টের জন্য সেগুলোকে সাম ওভার করতে হবে। ওকে, তারপরে এখানে কি আছে, সাম ওভার x, এটার পুরোটার উপর স্কয়ার, এর মানে হচ্ছে সবগুলা ডেটা পয়েন্টের x এর ভ্যালুগুলোকে সাম করতে হবে, দেন ওটাকে স্কয়ার করতে হবে। ওকে, তো সবগুলা ভ্যালু বের করে যদি এখানে বসায় দেওয়া হয় তাহলে a1 এর ভ্যালুটা পাওয়া যাবে। এন্ড a নট এর ভ্যালুটা বের করার জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে, আমার ইকুয়েশন কি ছিল, y ইজ ইকুয়াল টু a নট প্লাস a1 x। ওকে, সো a নট কে আমরা কিভাবে বের করতে পারি, y মাইনাস a1 x। নাও y এর ভ্যালুগুলো তো অনেকগুলো হতে পারে, x এর ভ্যালু অনেকগুলো হতে পারে। সো সবগুলা ডেটা পয়েন্টকে যদি আমি এখানে রিফ্লেক্ট করাতে চাই তাহলে যেটা করতে পারি, y এর উপর বার দিতে পারি, তার মানে এভারেজ y, আর x এর উপর বার দিতে পারি এভারেজ x। সো একটু আগে আমরা a1 এর ভ্যালু বের করছি, সেই a1 এর ভ্যালু যদি এখানে বসাই দিই সো আলটিমেটলি a নট এর ভ্যালুটা পাওয়া যাবে এই ইকুয়েশন থেকে। স্যার A1 টা কিভাবে আসছে আবার একটু বলা যাবে? আচ্ছা, a1টা হচ্ছে এই যে আমার এখানে যেই দুইটা ইকুয়েশন আছে, এই দুইটা ইকুয়েশনকে যদি সাইমালটেনিয়াসলি সলভ করা হয় তাহলে a1 এর ভ্যালুটা পাওয়া যাবে। তো এই যে আপনারা আচ্ছা, মানে প্রতিস্থাপন বলতেছেন, আর্গুণন বলতেছেন, এগুলো যদি করেন তাহলে আচ্ছা। আসলে এখানে a1 এর ভ্যালুটা পেয়ে যাবেন। ওকে স্যার। ওকে, আচ্ছা, সো লিনিয়ার রিগ্রেশনে আমাদের টার্গেট ছিল আসলে a1 এবং a নট এর ভ্যালুটা বের করা। এইগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে আসলে y ইজ ইকুয়াল টু এই যে এটা যেটা বলতেছিলাম, এখানে যদি a নট এবং a1 এর ভ্যালুটা বসিয়ে দেওয়া হয় তাহলে হচ্ছে লাইনের ইকুয়েশনটা পাওয়া যাবে।
ওকে, তারপর লাইনের ইকুয়েশন যদি পেয়ে যান তখন আসলে আপনি লাইনটা ইজিলি ড্র করে ফেলতে পারবেন, রাইট? সো আমরা যদি কোডিং এর পার্টটা দেখি, কোডে যাই। আমার পিসিতে ম্যাটল্যাব ইনস্টল করা নাই, তো আমি অক্টাভে করতেছি। আপনারা চাইলে অক্টাভে করতে পারেন অথবা ম্যাটল্যাবেও করতে পারেন। আমি কোড স্যার ম্যাটল্যাব তো অনেক স্লো স্যার, আসলে ইনস্টল করার লাভ নাই স্যার। আচ্ছা, আমার পিসিতে আগে ছিল, আমি পিসি চেঞ্জ করেছি। তো তো গতকালকে আসলে ইন্টারনেটের যে অবস্থা ছিল আমি ম্যাটল্যাবটা ইনস্টলও করতে পারিনি, এজন্য আমি অক্টাভে চলে আসছি। স্যার আমাদের কি এই পুরা কোর্সের মধ্যে ম্যাটল্যাব আসলে লাগবে স্যার? আপনি যদি অক্টাভে করে ফেলতে পারেন তাহলে ম্যাটল্যাব লাগবে না। মানে স্যার অক্টেভে করা গেলে তো অবশ্যই অক্টেভে করতে করবো স্যার। হ্যাঁ, সো অক্টাভে করেন, নো প্রবলেম। এই যে আমি আজকে অক্টাভে দেখাবো, সো আমি তো দেখাইতে পারতেছি। সো লিনিয়ার রিগ্রেশন করব আমরা। এখানে আমি কিছু ডেটা পয়েন্ট আগে থেকে নিয়ে রাখছি, এটা হচ্ছে আমার ডেটা। ডেটাটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিতে পারি কমেন্টে, চ্যাট বক্স কোথায় আছে। আপনারা এখন অক্টেভ ওপেন করে নিতে পারেন, চাইলে যাদের ম্যাটল্যাব আছে ম্যাটল্যাব ওপেন করে আমার সাথে কোড করতে পারেন। চ্যাট বক্সে আমি ডেটা সেটটা দিয়ে দিয়েছি আপনাদেরকে, সেখান থেকে ইউজ করতে পারেন। স্যার একটু ফন্টটা একটু যদি বড় করতেন ভালো হতো স্যার। ওকে, এখন বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, ঠিক আছে। সো এটাকে যদি একটু রান করি, সেভ করে দেন, রান, সেভ দেন রান। এটাকে যদি রান করি দেখেন এই যে ডেটা পয়েন্ট গুলা, x এর ভ্যালু 1, y এর ভ্যালু 0.5, x এর ভ্যালু 2, y এর ভ্যালু হচ্ছে 2.5, x এর ভ্যালু 3, তখন y এর ভ্যালু হচ্ছে 2, x এর ভ্যালু যখন 4 তখন y এর ভ্যালু 4, x এর ভ্যালু যখন 5 y এর ভ্যালু 3.5 and so on. ওকে, সো এটা হচ্ছে আমার ডেটা সেটটা, যেখানে ফার্স্ট কলামে আছে x এর ভ্যালু গুলো, সেকেন্ড কলামে আছে y এর ভ্যালু গুলো। সো ডেটা সেটটা বোঝা গেছে? স্যার একটু ওয়েট করেন স্যার, আমার ম্যাটল্যাবটা রান হচ্ছে আচ্ছা, ওপেন ঠিক আছে। আপনি থাকে না, আমরা ধীরে সুস্থে যাচ্ছি, আমাদের সময় আছে। স্যার একটু কোডটা। আচ্ছা, করতেছি, যেটা দিয়ে দিয়েছি সেটাই রান করতেছি। আচ্ছা, সো ডেটা পয়েন্টটা লোড করে ফেলার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে x এর ভ্যালুগুলো এবং y এর ভ্যালুগুলো এগুলোকে একটু আলাদা করে নেব। ওকে, সো এটা আসলে একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স থেকে আসলে কলামগুলো কিভাবে আলাদা করে এটা আপনারা জানেন, তাই না? আর না বলুন তো x এর ভ্যালুগুলো কিভাবে নেব, x কি হবে? আসুন, গতকালকে একটা ইন্টারেস্টিং ব্যাপার করছে, সেটা হচ্ছে আমি এই কোডটা নিজে করতে নিয়েছি, করতে নিয়ে দেখি যে আমি ম্যাটল্যাবের কিছুই পারি না। স্যার আমরা স্যার আমাদের সাথে তো এটা প্রতিনিয়তই হয় স্যার, ম্যাটল্যাব দেখলে তো স্যার কিছু বুঝি না স্যার। ব্যাপারটা হয়েছিল যে এরকম, আমি নরমালি পাইথন ইউজ করি এবং অন্য একটা কোর্স যেটা নিচ্ছি সেটা হচ্ছে পাইথন ইউজ করতেছি। সো আমি যখন কোড লিখতেছি তখন সবকিছু আসলে পাইথনের মতো হয়ে যাচ্ছিল। তারপরে সার্চ টার্চ করে আসলে এই জিনিসগুলো মোটামুটি পুরো কোডটা আমি একবার নিজে করছি আর কি। মানে তারপরে আমি মানে এরকম একটা কনফিডেন্স নিজের মধ্যে ক্রিয়েট করছিলাম যে তো আমি যদিও কোথাও আটকে যাই, যেহেতু আপনারা অনেকদিন ধরে ম্যাটল্যাব করতেছেন, আপনারা আমাকে হেল্প করবেন। স্যার আমরা অনেকদিন কিভাবে স্যার, আমরা তো কয়দিন আগে শুরু করলাম স্যার। বাট প্রতি এক সপ্তাহ পর পর তো ইউজ করতেছেন, অ্যাটলিস্ট যদি ক্লাসগুলোতে জয়েন করেন, আর যদি অ্যাসাইনমেন্ট গুলো করেন তাহলে তো আরো বেশি ইউজ করার কথা, তাই না? আমি হয়তো বা ম্যাটল্যাব লাস্ট 6 মান্থ ইউজ করি নাই, বাট পাইথন প্রচুর ইউজ করছে। এটা কেউ একজন বলেন এক্স এর ভ্যালুগুলো কিভাবে বের করব? তো আমার পুরো ম্যাট্রিক্সটা আছে এই ডেটাতে, তো ডেটা থেকে ফার্স্ট কলামটা বের করে নিয়ে আসবো। সো সবগুলো রো আমার থাকবে
ফার্স্ট কলামটা নেব, এরকম না সিনট্যাক্সটা? জি স্যার। ওয়ার ভ্যালুগুলো যদি বের করি তখন কি হবে? আগের মতোই স্যার ডেটা তাহলে 1 ওয়ানের জায়গায় 2 হয়ে যাবে, এটা শুধু, আর কিছুই চেঞ্জ হবে না, রাইট? সো এখানে x এবং y এর ভ্যালুগুলো বের হয়ে যাবে। নাও এই x এবং y এর ভ্যালুগুলো যদি আমি একটা গ্রাফে স্ক্যাটার প্লট করতে চাই, জাস্ট পয়েন্টগুলো প্লট করব, আমি কোনো লাইন ড্র করব না, সেক্ষেত্রে সেটা কিভাবে প্লট করব? আমি একটা ফিগার নিব। ফিগারটার কাজ হবে আসলে একটা নতুন উইন্ডো ওপেন করা, ওপেন এ নিউ সেভ ফিগার উইন্ডো। তো একটা ফিগার নিলাম, যে ফিগারে আমরা প্লট করব x এবং y এর ভ্যালু। এখানে আমি x দিব, y দিব, এবং পয়েন্টগুলো আমি কিভাবে প্লট করতে চাই সেটা আমি বলে দিব। সো পয়েন্টগুলো আমি একটা ও সিম্বল দিয়ে দেখাইতে চাই, দেব না, ও সিম্বল দিয়ে। সো এটা একটা স্ক্যাটার প্লট করে দিবে। তাহলে আমি আরো কিছু জিনিস ডিফাইন করে দিতে পারি। সাপোজ y এর লেভেলে সে কি বলবে, y এর লেভেলটা আমি এখানে ডিফাইন করে দিতে পারি। y এর লেভেলে সিম্পলি y লিখে দিবে, x এর লেভেলে সিম্পলি x লিখে দেব। সো এইটুকু যদি করি তাহলে সে আমাকে একটা স্ক্যাটার প্লট রিটার্ন করবে। আমরা কি রান করবো? এটা রান করে দেখি। স্যার 1 মিনিট। এই যে দেখেন রান হয়ে গেছে, কাইন্ড অফ এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। আমরা আর স্লাইডে আমরা যেরকম গ্রাফ হচ্ছে দেখেছি সেটাই। হ্যাঁ বলেন। xy পয়েন্ট গুলাই হচ্ছে ও বসিয়েছি, মানে এগুলো আমরা কি পয়েন্ট ডিনোট করতেছি। হ্যাঁ, আমরা অন্য কিছু দিয়ে ট্রাই করি তাহলে তো আসলে ইজিলি বোঝা যাবে। এখানে ওয়ের জায়গায় আমি যদি এখানে স্টার দেই তাহলে ডট স্যার। কিভাবে চেঞ্জ হয় দেখেন। এখানে ওয়ের জায়গায় সেগুলো স্টার হয়ে গেছে। জি স্যার বুঝেছি। ও দিয়ে বোঝাটা ইজিয়ার, এই জন্য আমরা ও ইউজ করি। আচ্ছা দেখেন আপনারা এই পর্যন্ত আসতে পারছেন কিনা? আমি কি কোডটা দিয়ে দেবো চ্যাট বক্সে? আচ্ছা আমি পুরো কোডটা একবারে শেয়ার করে দিব না, আমি এরপরে দেখি এরপরে। স্যার একটু চ্যাটে দিয়ে দেন, মানে আমার ওই যে অনলাইন অক্টোবরটা ইউজ করি নাই তো, আচ্ছা ওইটা ঠিক আছে, ইউজ করতে পারতেছি না এখন, ম্যাটল্যাব অন হতে সময় লাগছে অনেক। ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দিচ্ছি। আচ্ছা এরপরের কাজ হচ্ছে আমাদের a1 এবং a0 এই দুটার ভ্যালু বের করা। তো এই দুটার ভ্যালু যদি আমরা বের করতে চাই, দেখেন আমাদের কি কি বের করা লাগবে। এই যে সাম ওভার এক্স ওয়াই এগুলা বের করতে হবে, সাম ওভার এক্স বের করতে হবে, সাম ওভার ওয়াই বের করতে হবে, এই জিনিসগুলো বের করতে হবে, অনেকগুলো প্যারামিটার বের করতে হবে। সেগুলো যদি আমি বের করি দুইভাবে বের করতে পারি। দেখেন প্রত্যেকটা পয়েন্ট নিয়ে, মানে প্রত্যেকটা পয়েন্ট আইটারেট করে সেখানে এক্স এর ভ্যালু কত ওয়াই এর ভ্যালু কত সেই দুটোকে মাল্টিপ্লাই করে দেন একটা সাম ফাংশনের মধ্যে সেগুলো অ্যাড করতে পারি। তো একটা লুপ ইউজ করে এই কাজটা করতে পারি, তাই না? লুপ ছাড়াও লাইব্রেরি ইউজ করে এই কাজটা করা যায়, একটা সাম ফাংশন আছে সাম ফাংশন ইউজ করে করা যায়। সো কোনটাতে যাব বলেন, কোনটা বেটার হয়? লুপে যাব নাকি একবারে সরাসরি সাম ফাংশন বের ইউজ করব? করে ফেললে ভালো হয় না? হ্যাঁ একবারে সাম বের করে ফেললে ভালো হয়, সেক্ষেত্রে কোডটা ফাস্টার হবে। তো সেই কাজটাই করি। এটাকে আমরা একটু এই পাশে রাখি যেহেতু আমাদের এখানে প্রচুর দেখা লাগবে জিনিসটা। ওকে আচ্ছা দেখেন শুরুতে আমরা এই যে এই জিনিসটা বের করতে শুরু করি, সাম ওভার এক্স ওয়াই। আমরা একটা ভেরিয়েবল নিই, সাম এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হবে আমার যতগুলো এক্স আছে সেই ভ্যালুগুলোকে, যতগুলো ওয়াই আছে সেগুলোর সাথে মাল্টিপ্লাই করতে হবে, দেন সাম বের করতে হবে। সো মাল্টিপ্লিকেশনের কাজটা আমরা এইভাবে করতে পারি, যেহেতু প্রত্যেকটা পয়েন্টের সাথে, মানে প্রত্যেকটা পয়েন্টের এক্স এর ভ্যালুর সাথে ওয়াই এর ভ্যালু, মানে পয়েন্ট টু পয়েন্ট মাল্টিপ্লিকেশন হবে।
সো সেই ক্ষেত্রে মাল্টিপ্লিকেশনটা হবে এভাবে, আমার এক্স এর ভ্যালু গুলো আছে এক্স ভেরিয়েবলে, ওয়াই এর ভ্যালু গুলো আছে ওয়াই ভেরিয়েবলে, এটাকে এই মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে কি হবে? না এই স্যার, মাল্টিপ্লিকেশন করলে এটা আসলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, আমার আসলে স্যার। পেয়ার ওয়াইজ মাল্টিপ্লিকেশন করতে হবে, তো এখানে জি আসলে স্যার, ডট ইউজ করতে হবে। ধরে ধরে করতে হবে স্যার। স্যার ডট দিতে হবে। হ্যাঁ ডট দিতে হবে, তো ডট দেওয়ার পরে তারপরে সেই পুরো জিনিসটার উপর আমার সাম করতে হবে, তো এখানে আমি একটা সাম ফাংশন ইউজ করব। তো এখানে আসলে সাম এক্স ওয়াই পাওয়া যাবে, সাম ওভার এক্স আই ওয়াই এই জিনিসটা বের হয়ে যাবে। তারপরে আমার সাম ওভার এক্স আই এটা বের করা লাগবে, সো আমি আরেকটা ভেরিয়েবল নিলাম সাম এক্স ইজ ইকুয়াল টু জাস্ট এটা সিম্পল সাম এক্স এটা করে দিলেই পাওয়া যাবে। দেন ওয়াই এর ভ্যালুগুলোর সাম লাগবে, সো সাম ওয়াই ইজ ইকুয়াল টু সিম্পলি এটা যদি করি তাহলে সাম ওভার ওয়াই আই এটা পাওয়া যাবে। দেন নিচে যদি আসি এখানে দেখেন সাম ওভার এক্স আই স্কোয়ার আছে, দ্যাট মিনস এক্স এর যত ভ্যালু আছে সেগুলোকে স্কোয়ার করে তারপরে সাম নিতে হবে। এটা কিভাবে বের করব? যদি সাম এক্স প্রথমে সাম প্রথমে কি করব? প্রথমে তো বের করছি, তো সাম অফ এক্স বের করছি, ওইটা এবার মানে দুইটা তারপরে গুণ দিতে হবে? করব। দিব না ওইটা না, তো এটা তো ওইটা পার করলে হবে এলিমেন্ট না। স্কয়ার স্যার এক্স ডট এক্স ডট স্যার এক্স ডট স্টার এক্স দিলে হবে না? হ্যাঁ ওইটাই তো বললাম, এটা করতে হবে, এক্স right. ডট স্টার এক্স, ওইটাই তো বললাম ফার্স্ট লাইনে যেটা এটাকে করলাম। সাম করতে হবে। এটাকে সাম করতে হবে, exactly. এটা করলে সাম হবে। আর এই যে এটা নিচেরটা আরেকটা যে আছে সাম ওভার এক্স আই পুরোটার উপর স্কয়ার, এটা কিভাবে পাবো? স্যার এটা তো সিম্পলি স্কয়ার স্যার, এটা তো Simply সামের square. উপর স্কয়ার। সাম অফ এক্স স্কয়ার, এক্স স্কয়ার। হ্যাঁ Sum স্যার of x ওইটা square. ওইটার উপর স্কয়ার। জি স্যার। আর একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা স্কিপ করেছি, এই যে এন, এন এর ভ্যালু তো বের করা লাগবে। এন কি ছিল? স্যার ডেটা কয়টা ওইটা স্যার? রাইট, ডেটা পয়েন্ট কতগুলো সেটা। তো ডেটা পয়েন্ট আমরা কিভাবে বের করব? কল রো নাম্বার দ্বারা। স্যার ডেটা ডট লেন্থ স্যার। ডেটা ডট লেন্থ, অ্যাকচুয়ালি রো কতগুলো আছে সেটাই আসলে এন এর ভ্যালু হবে। সো জি স্যার। এটা আমরা এইভাবে বের করতে পারি, এন ইকুয়ালস টু সাইজ অফ ডেটা ইন এক্স ডিরেকশন বা ওয়ান ডিরেকশন। এটা আসলে বের করবে, ডেটা তো একটা 2D ম্যাট্রিক্স তাই না? সো এটার কতগুলো রো আছে কতগুলো কলাম আছে দুইটাই সাইজ দিতে পারে। সো আমি যদি 1 দেই তাহলে আসলে কতগুলো রো আছে বের হবে, যদি এখানে 2 দেই তাহলে কতগুলো কলাম আছে সেটা বের করে দিবে। ওকে, সো এভাবে আমরা n এর ভ্যালুটাও বের করে নিতে পারবো। সো আমাদের যতগুলা ভ্যালু দরকার সবগুলা পেয়ে গেছি, এখন কাজ শুধুমাত্র সেগুলোকে বসায় দিয়ে a1 এর ভ্যালুটা বের করা। সো আমরা a1 এটা বের করব, কিভাবে বের করব? স্যার সাইজ ডেটা কমা 1 এটা আরেকবার একটু বলা যাবে? আচ্ছা, ডেটা হচ্ছে আমার একটা 2D ম্যাট্রিক্স তাই না? সো 2D ম্যাট্রিক্স sir. সাইজ কিরকম হয়? নাম্বার অফ রো টাইমস নাম্বার অফ কলাম। Yes. ওকে, সো আমি যদি এখানে সাইজের ভিতর ডেটা ম্যাট্রিক্স থেকে পাঠাই এবং 1 দেই তাহলে সেই নাম্বার অফ রো কতগুলো ছিল সেটা বের করে দিবে, আর যদি 2 দেই তাহলে নাম্বার অফ কলামস বের করে রিটার্ন করবে। Okay, sir. ওকে, এটাই। আর সিম্পলি এখানে যদি 1 2 কিছুই না দেই, শুধুমাত্র সাইজ অফ ডেটা দেই তাহলে আসলে সে রিটার্ন করবে রো ইনটু রো কলাম। টাইমস কলাম। হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে, সো এই সবগুলো জিনিস বের হয়ে যাওয়ার পর আমরা a1 এর ভ্যালুটা বের করব। a1 এর ভ্যালুটা জাস্ট ওই যে ইকুয়েশন আমার যেটা আছে ইকুয়েশনে জাস্ট ভ্যালুগুলো বসাই দেব। ইকুয়েশন আছে n মাল্টিপ্লাইড বাই সাম ওভার xy, যেটা কপি করে পেস্ট করে দেব, মাইনাস সাম ওভার x টাইমস সাম ওভার y, এই পুরো জিনিসটাকে ডিভাইড করব n times sum over x square minus sum over x times sum over x, এটা করে দিলেই হবে না? sum over x বের করে সেটাকে স্কয়ার যদি করি জাস্ট দুইবার মাল্টিপ্লিকেশন করে দিলেই হবে। সো এখানে a1 এর ভ্যালু বের হয়ে যাবে, জাস্ট ইকুয়েশনে বসাইছি। নাও আমরা যদি a নট বের করতে চাই, a1 টা কি বোঝা গেছে? জি স্যার বুঝে গেছে স্যার।
আচ্ছা, অ্যানোডটা যদি বের করি কিভাবে বের করব? অ্যানোডের ইকুয়েশন দেখেন, এখানে কি করতে হবে? y এর এভারেজ বের করতে হবে। সো y এর এভারেজ কিভাবে বের করব? y এর সাম নিয়ে যদি আমি নাম্বার অফ ডেটা দিয়ে ভাগ করে দেই বা n দিয়ে ভাগ করে দেই তাহলে তো y এর এভারেজ পাওয়া যাবে, তাই না? সাম ওয়াই বাই এন। হ্যাঁ, সাম y বাই n এটা করে দিলে y সাম y বারটা পাওয়া যাবে মাইনাস a1 তো একটু আগে বের করলাম টাইমস। স্যার ম্যাটল্যাবে কি এভারেজ বাই করার কোনো ইয়ে নাই স্যার? হ্যাঁ আছে, কি দরকার, আমার তো নরমাল একটা ভাগ করলে সেটা হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এভারেজ এভিজি অফ y যদি দেন তাহলে এভারেজ বের হওয়ার কথা। ওকে, আচ্ছা, সাম অফ x কিভাবে বের করব? সাম অফ x ডিভাইডেড বাই n যদি করে দেই তাহলে x এর এভারেজ বের হয়ে যাবে। সো এখানে আলটিমেটলি a0 এর ভ্যালুটা পাওয়া যাবে। নাও যদি আমরা মডেলটা প্রিন্ট করতে চাই তাহলে জাস্ট মডেলটা আমরা এইভাবে প্রিন্ট করতে পারি, f printf our model is y equals a0 এর ভ্যালুটা হচ্ছে একটা ভ্যালু আসবে, সো %f প্লাস %f x and শুরুর ভ্যালুটা হবে a0 ভ্যালুটা হবে a1। That's it. আই হোপ সবকিছু হয়ে গেছে, এখন জাস্ট এটা রান করে দেখতে হবে ঠিকঠাক মতো সবকিছু এক্সিকিউট হচ্ছে কিনা। সেভ করে যদি রান করি, হ্যাঁ মোটামুটি সবকিছু এক্সিকিউট হয়েছে। দেখেন এখানে ভ্যালুগুলো দেখাচ্ছে, সাম ওভার x এর ভ্যালু ছিল 119.5, সাম ওভার x হচ্ছে 28, সাম ওভার y হচ্ছে 24, সাম ওভার x স্কয়ার হচ্ছে 140, n is 7, 7টা ডেটা পয়েন্ট আমরা গ্রাফও দেখতে পারি, 1 2 3 4 5 6 7 7টা ডেটা পয়েন্ট। a0 এর ভ্যালু হচ্ছে 0.8393 and then 0 এর ভ্যালু হচ্ছে সরি a1 এর ভ্যালু হচ্ছে 0.8393 and a0 এর ভ্যালু হচ্ছে 0.071 and দেখেন আমার যে ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশনটা এরকম। ওকে, সো এখন হচ্ছে কাজ হচ্ছে যে লাইনটা ড্র করে দেখা, রাইট? লাইনটা কিন্তু আমি ড্র করি নাই। সো লাইনটা যদি ড্র করতে চাই তাহলে অলরেডি আমি যে গ্রাফটা প্লট করছি সেটাকে একটু হোল্ড করতে হবে। সো এটা আমরা লিখব হোল্ড অন। স্যার কোনটা হোল্ড অন লিখলেন স্যার, আরেকবার দেখাবেন? হোল্ড অন হচ্ছে ওই যে গ্রাফ, অলরেডি তো আমরা একটা গ্রাফ প্লট করেছি তাই না? তো হ্যাঁ জি স্যার। এটার উপরে আরেকটা গ্রাফ প্লট করব আর কি, জন্য হোল্ড অন এটা ইউজ করতে হবে। সো এটাকে যদি একটু হোল্ড করে তারপরে একটা প্লট করি। আচ্ছা, পরে যে লাইনটা প্লট করার জন্য যেটা করতে হবে মানে একটা অ্যাপ্রোচ হতে পারে এরকম যে আমার তো x এর ভ্যালুগুলো জানা আছে তাই না? x এর ভ্যালুগুলো তো চেঞ্জ হবে না। এখন এই যে x এর ভ্যালুগুলা যদি আমি এই লাইনের ইকুয়েশনে বসাই দিই তাহলে হচ্ছে y এর প্রেডিক্টেড ভ্যালুগুলো পাওয়া যাবে না? ইয়েস স্যার, পাওয়া যাবে। সো x এর ভ্যালু যদি বসায় y এর ভ্যালু পাই তাহলে সেইগুলো দিয়ে যদি আমি একটা লাইন টেনে দিই তাহলে তো আমার লাইনটা হয়ে যাচ্ছে, তাই না? সো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে y এর কিছু প্রেডিক্টেড ভ্যালু বের করব। y স্কোর প্রেডিক্ট মানে y এর কিছু ভ্যালু প্রেডিক্ট করব x এর ভ্যালু দিয়ে। ওকে, সো x এর ভ্যালুটা আমরা কিভাবে দেব দেখেন, আমাদের a0 জানা আছে প্লাস a1 জানা আছে, এটাকে মাল্টিপ্লাই করে দিব। x এর ভ্যালুগুলো কোথায় আছে? আমার এই x ভেরিয়েবলে আছে, সেই x ভেরিয়েবলটা এখানে দিয়ে দিব। ওকে, সো x ভেরিয়েবল আসলে একটা ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স যেখানে অনেকগুলো x এর ভ্যালু আছে। এটা যদি আমরা এখানে বসাই দেই তাহলে y যেটা পাওয়া যাবে y হবে একটা ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স। প্রত্যেকটা x এর জন্য করেসপন্ডিং যে y টা আসবে সেই y গুলা নিয়ে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করে সেটাকে আমাকে রিটার্ন করবে। ওকে, তাহলে প্রত্যেকটা x এর রেসপেক্টে যে y গুলো আছে সেই y গুলো আমি পেয়ে যাব। এটা পাওয়ার পরে আমি গ্রাফটা মানে লাইনটা ড্র করার চেষ্টা করব।
তো লাইনের মধ্যে আমি জাস্ট লিখে দিব প্লট, লাইনটা ড্র করার জন্য এক্স কমা, এর আগে বসাইছি কি এক্স কমা ওয়াই, এখানে বসাবো এক্স কমা ওয়াই প্রেডিক্টেড ভ্যালু দিয়ে বসাবো। আর যেহেতু আমি লাইন টানতেছি কোনো স্ক্যাটার প্লট না, সো এখানে আসলে এই থার্ড প্যারামিটারটা দেওয়া লাগবে না, এখানে সিম্পলি ওটা সে ড্র করে পাঠিয়ে দিবে। তো এটাকে সেভ করে যদি আমি একটু রান করার চেষ্টা করি, এই যে দেখেন এখানে এই যে লাইনটা সে ড্র করে দিচ্ছে। স্যার মাঝ বরাবর একটা লাইন আসছে স্যার। জি স্যার। ওকে, তো আমাদের কাজ মোটামুটি শেষ। স্যার লাইনটা কিভাবে ড্র করছেন স্যার, এটা আবার একটু বললে ভালো হয় স্যার, একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার। প্রথমে হচ্ছে এই যে এক্স এর যে ভ্যালুগুলো আছে, এক্স এর ভ্যালুগুলোর জন্য ওয়াই এর ভ্যালুগুলো প্রেডিক্ট করছে। আমার তো লাইনের ইকুয়েশন আছে তাই না, লাইনের ইকুয়েশনে বসাই ওয়াই এর কিছু ভ্যালু প্রেডিক্ট করে নিছি, তারপরে এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলো দিয়ে মানে নরমালি আসলে আমরা কি করতাম, এক্স এর ভ্যালুগুলো এবং ওয়াই এর ভ্যালুগুলো নিয়ে পেয়ার আপ করতাম, সেই লাইন মানে পয়েন্ট গুলো বসায় দেন ওইটা দিয়ে একটা লাইন টেনে দিতাম। সো এই কাজটা সে ইজিলি করে দেয়। ওয়াই এর ভ্যালু প্রেডিক্ট করে নিয়ে সেটা যদি এই যে প্লট গ্রাফের মধ্যে মানে প্লট ফাংশনের মধ্যে জাস্ট বসায় দেন, এক্স এর ভ্যালু তো অ্যাজ ইউজুয়াল থাকবে, এক্স এর ভ্যালু কোনো চেঞ্জ হবে না, ওয়াই এর ভ্যালুগুলো যদি এখানে বসায় দেন তাহলে সে একটা লাইন আপনাকে প্লট করে রিটার্ন করে দেবে। আর স্যার উপরে হোল্ড অনটা কি করছে স্যার? হোল্ড অনের কাজ হচ্ছে দেখেন আমি তো অলরেডি একটা প্লট করেছি তাই না, সেই প্লটের উপর আরেকটা প্লট করতে চাচ্ছি। সো তাকে বলতেছি তুমি থামো, আমার কাজ শেষ হয় নাই, আরেকটা প্লট করব, এর জন্য আমি এখানে একটা হোল্ড অন ইউজ করতেছি। একই গ্রাফের উপর দুটো প্লট করলে হোল্ড অন ইউজ করতে হয়। মানে স্যার এইভাবে করে কি 3 হ্যাঁ 4টা করা যাবে স্যার? 4টা করা যাবে। ওকে স্যার ইয়েস, স্যার আমার ওই লাইনটা আসেনি, আর মানে এফ প্রিন্টএফ এ একটা এরর এরর দিচ্ছে। আপনি কি ম্যাটল্যাবে করতেছেন? আচ্ছা আরিয়া তোর কথা বোঝা যাচ্ছে না, মেবি কাইটা আসছে। আচ্ছা নেটওয়ার্কে প্রবলেম করতে পারে। আমি একটা কাজ করি, আমি পুরো কোডটা আপনাদের সাথে শেয়ার করে দেই। জি স্যার করে দিতে পারেন স্যার। জি স্যার একটা লিংকে শেয়ার দিয়ে দিন স্যার। হ্যাঁ লিংকে শেয়ার দিয়ে দিচ্ছি। আমার যদিও কোড করা আরেকটু বাকি আছে, আমি আরেকটা জিনিস দেখাবো, তো ওইটা করে আমি আরেকবার শেয়ার করে দিব না। দেখেন এই লিংকে গেলে পুরো কোডটাই পাবেন। আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ও স্যার আপাতত নাই, এখন বাকি আছে কি স্যার সেটা বুঝতেছি না স্যার। ওকে, বাকি আছে হচ্ছে আমরা যে মডেলটা বের করতেছি, এই মডেলটা আসলে কি পরিমাণ পারফরমেন্স দিচ্ছে সেটা বের করা বা পারফরমেন্স মেজারমেন্টটা দেখা। আপনারা যখন মেশিন লার্নিং করবেন দেখবেন যে আপনারা আসলে কিছু মডেল বের করার চেষ্টা করবেন, এই মডেলটা আসলে কি পরিমাণ পারফর্ম করতেছে, এটার কতটুকু ভালো সেটা আপনি মেজার করার চেষ্টা করবেন। তো অনেক ধরনের প্যারামিটার আছে যেগুলোর সাপেক্ষে মেজার করে বলা যায় যে এই মডেলটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে। ওকে, তো আমরা আসলে ওইরকম একটা পারফরমেন্স মেজারমেন্ট এখানে দেখব, যেটাকে বলা হয় আর স্কয়ার বা গুডনেস অফ ফিট। এই যে দেখেন স্লাইডে আছে আর স্কয়ার ভ্যালু বা গুডনেস অফ ফিট হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল মেজার, যেটা বের করার চেষ্টা করে হাউ ক্লোজ দ্য ডেটা আর টু দ্য ফিটেড রিগ্রেশন লাইন। মানে হচ্ছে আমি যে রিগ্রেশন লাইনটা বের করলাম সেই রিগ্রেশন লাইনের চারপাশে ডেটা পয়েন্ট গুলো কতটুকু ক্লোজলি আছে। আর স্কয়ারের ভ্যালু যদি অনেক হাই হয় তাহলে আমরা বলবো যে ডেটা পয়েন্ট গুলো খুবই ক্লোজলি আছে এবং লাইনটা বেশ ভালো ফিট করেছে। আর যদি আর স্কয়ারের ভ্যালু লো হয় তাহলে আমরা বলবো যে ডেটা পয়েন্ট গুলো আসলে খুব বেশি ক্লোজ না বা লাইনটা খুব একটা ফিট করে নাই। ওকে, সো আর স্কয়ারের আরেকটা নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন অর কোএফিসিয়েন্ট অফ মাল্টিপল ডিটারমিনেশন। ওকে,
হার স্কয়ার ভ্যালু কিভাবে বের করে সেটা যদি আমরা একটু দেখতে চাই, দেখেন আমরা অলরেডি একটা প্যারামিটার বের করছি যেটাকে বলতেছিলাম এসআর। এসআর হচ্ছে সাম অফ স্কয়ারড এরর। ওকে, আমরা আরেকটা প্যারামিটার দেখব যেটাকে বলা হবে এসটি। এটা সাম অফ স্কয়ারের এররের মতোই, বাট এর আগে আসলে এরর গুলো আমরা কিভাবে বের করছি দেখেন। এই যে এখানে দেখেন আমরা এসআর বের করতেছিলাম yi থেকে a নট মাইনাস a1 xi এটা করে। y গুলো হচ্ছে আমার অবজার্ভড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর a নট a1 xi এটা হচ্ছে আমার যেই লাইনের ইকুয়েশন আছে সেই লাইনের ইকুয়েশন থেকে যে y এর ভ্যালুটা পাওয়া যাবে সেটা যদি বিয়োগ করে দিই তাহলে যে ডিসটেন্সটা পাওয়া যাবে সেটা যদি সাম ওভার করি তাহলে সেখানে এসআর পাওয়া যাবে। আর এসটি হচ্ছে প্রত্যেকটা অবজার্ভড ভ্যালু থেকে যদি আমি y এর এভারেজ ভ্যালু মাইনাস করি, এইখানে একটা আরেক ধরনের এরর পাওয়া যাবে, সেই এরর গুলোকে যদি স্কোয়ার করে সাম ওভার করি তাহলে এসটি পাওয়া যাবে। ওকে, সো এইখানে এসআর বের করার সময় ডিফারেন্স বের করা হচ্ছিল অবজার্ভড y এবং অ্যাকচুয়াল মানে ক্যালকুলেটেড y, আর এসটি বের করার সময় ইউজ করা হচ্ছে অবজার্ভড y এবং y এর এভারেজ। সো এই দুইটা প্যারামিটার আমরা বের করে নেব এসআর এবং এসটি, এবং এটা বের করার পরে সেটা একটা ইকুয়েশনে বসাবো, যে ইকুয়েশনটা দেখতে কিছুটা এরকম। ওকে, ইকুয়েশনটা কি বোঝা যাচ্ছে? এটা হচ্ছে আর স্কয়ারের ভ্যালু, এসটি থেকে যদি এসআর মাইনাস করে এবং পুরোটা যদি এসটি দিয়ে ভাগ করে দেই তাহলে হচ্ছে আর স্কয়ারটা পাওয়া যাবে। আর স্কয়ার কি মিন করে এটা যদি আমরা আরেকটু দেখার চেষ্টা করি। আর স্কয়ার মিন স্যার আর স্কয়ারটা কি এরর স্যার? আর স্কয়ার হচ্ছে গুডনেস অফ ফিট, এরর না। যে আপনি যে রিগ্রেশন লাইনটা ড্র করতেছেন এটা মানে কতটুকু ভালো বা এটার ফিটনেস কতটুকু সেটা আপনি মেজার করতেছেন আর স্কয়ার দিয়ে। এবং আর স্কয়ার গুলা কি মিন করে এটা যদি আমরা দেখি, আমার স্লাইড আসলে একটু ঝামেলা করছে। যেখানে দেখেন যদি এরকম হয় যে লাইনটা আপনারা টানতেছেন সেই লাইনটা যদি সবগুলো ডেটা পয়েন্টের মধ্যে দিয়ে সাম হাউ চলে যায় এটাকে বলা হবে পারফেক্ট ফিট। ওকে, সো পারফেক্ট ফিটের ক্ষেত্রে এসআর এর ভ্যালুটা দেখা যাবে 0 আসবে, সেক্ষেত্রে আর স্কয়ার এর ভ্যালুটা 1 আসবে। এটার মানে হচ্ছে যে ডেটার লাইন যে লাইনটা রিগ্রেশন লাইনটা এটা 100% ফিট করে, অথবা আরেকভাবে বলা যেতে পারে যে ডেটা পয়েন্ট গুলো আছে সেগুলো হচ্ছে 100% কোরিলেটেড। ওকে, আর যদি সামহাউ একদমই ফিট না করে ওয়ার্স্ট ফিটের ক্ষেত্রে এসআর এবং এসটি দুইটা ইকুয়াল হয়ে যাবে, সেক্ষেত্রে আর স্কয়ারের ভ্যালুটা 0 হয়ে যাবে। এটার মানে হচ্ছে লাইনটা একদমই ফিট করে নাই, অথবা আরেকভাবে বলা যায় ডেটাগুলোর মধ্যে কোনো কোরিলেশনই নাই। ডেটা পয়েন্টের মধ্যে যদি কোরিলেশন থাকে তার মানে হচ্ছে ডেটা পয়েন্টগুলো যদি একটা ট্রেন্ড ফলো করে সেই ক্ষেত্রে আর স্কয়ারের ভ্যালু 1 এর কাছাকাছি কিছু একটা আসবে। আর যদি ডেটা পয়েন্টগুলোর মধ্যে কোনো কোরিলেশনই না থাকে সেক্ষেত্রে তো আসলে ফিটও হবে না, সেক্ষেত্রে আর স্কয়ারের ভ্যালুটা 0 এর কাছাকাছি হবে। ওকে, পয়েন্টটা কি ধরতে পারছেন? আর স্কয়ার হচ্ছে গুডনেস অফ ফিট, যেটার কাজ হচ্ছে যেটার ভ্যালু হবে 0 থেকে 1 এর মধ্যে। যদি 1 এর কাছাকাছি হয় তাহলে আমরা বলবো পারফেক্ট ফিট বা 100% কোরিলেটেড ডেটা। আর যদি আর স্কয়ারের ভ্যালু 0 আসে তাহলে এটাকে ওয়ার্স্ট ফিট বলা যেতে পারে, অথবা 0% কোরিলেটেড, বা এখানে আসলে ডেটাগুলো কোনো কোরিলেশন নেই এভাবে আমরা বলতে পারি। ওকে, সো আমরা যদি আমাদের এই রিগ্রেশন মডেলের জন্য আর স্কয়ার বের করতে চাই, দেখেন আর স্কয়ারটা আমরা কিভাবে বের করতে পারি। যদি কোডে যাই, আর স্কয়ার বের করার জন্য শুরুতে আমার লাগবে এসআর এর ভ্যালু। এসআর এর ভ্যালু আমরা কিভাবে পেতে পারি দেখেন,
সবগুলা ডেটা পয়েন্টের জন্য প্রত্যেকটার ওয়াই থেকে a0 a1 x এটা মাইনাস করতে হবে, তারপরে সাম ওভার করতে হবে। সো আমরা এভাবে করতে পারি y মাইনাস a0 মাইনাস a1 টাইমস x পুরোটার স্কয়ার। স্কয়ার কিভাবে করে? এভাবে না, এলিমেন্ট ওয়াইজ স্কয়ার, এটাকে দেন ফাইনালি সাম করতে হবে। সো এটা এসআর পাওয়া যাবে। আর এসটি যদি বের করি এটা হবে y থেকে y বার কে বিয়োগ করতে হবে। সো y মাইনাস y বার হচ্ছে সাম অফ y ডিভাইডেড বাই n ছিল, সেটাকে স্কয়ার করতে হবে, দেন পুরোটাকে সাম করতে হবে। সো এসআর এবং এসটি বের হয়ে যাবে। এটা বের হয়ে যাওয়ার পর আমার আর স্কয়ার বের করতে হবে। সো আর স্কয়ারের ইকুয়েশন হচ্ছে, এটাকে আমি আর স্কয়ার করতে পারি st মাইনাস এসআর ডিভাইডেড বাই এসটি। and finally আমি একটা লাইন প্রিন্ট করতে পারি f printf বলবো goodness of it is %f %. ওকে, সো ফাইনালি goodness of print আমরা এভাবে প্রিন্ট করে দেখতে পারি। এটাকে যদি রান করে দেই, এরর আসছে। স্যার ডিসপ্লে আর টু দিলেই তো হয় স্যার মনে হয়। আমি ফরম্যাটেড প্রিন্ট করতে যাচ্ছিলাম আর কি। ফরম্যাটেড প্রিন্টের কাছে আই হোপ এভাবে কাজ করবে। আচ্ছা, ফরম্যাটেড প্রিন্টের ক্ষেত্রে এনে পার্সেন্ট না দিয়ে আমি এখানে সরাসরি কাজ করি। ওকে, এবার আসছে ঠিকঠাক মতো। সো দেখা পার্সেন্ট নিতে চাচ্ছি না। 2.99, ST এর ভ্যালু হচ্ছে 22 পয়েন্ট সামথিং, আর স্কয়ার এর ভ্যালু আসছে 0.86। দ্যাট মিন্স গুডনেস অফ ফিট এখানে বলা যেতে পারে 86%। তার মানে এ প্লাস পেয়ে গেছে স্যার। হ্যাঁ, এ প্লাস পেয়ে গেছে। ওকে, এর চেয়ে ভালো ফিট আসলে এখানে আর পসিবল না। জি স্যার, স্যার আমাদের এ প্লাস দিয়ে দিলে খুশি হয়ে যাব স্যার। হ্যাঁ, আপনাদের যদি গুডনেস অফ ফিট ভালো হয় 80% এর বিষয়ে, তখন আপনারা এ প্লাস পেয়ে যাবেন। ওকে, এখন বলেন কারো কোনো প্রবলেম এট এনি পয়েন্ট? স্যার এটার যে গুডনেস অফ ফিট বের করলেন স্যার, এটা হাইয়েস্ট কত দূর পর্যন্ত যাওয়া সম্ভব স্যার? মানে এটাই কি বেস্ট স্যার? এইটার ক্ষেত্রে, এই ডেটার ক্ষেত্রে এটাই বেস্ট, এর বেশি পসিবল না। বাট ডেটা পয়েন্ট গুলো যদি আরেকটু কোরিলেটেড হতো, এখানে ডেটা পয়েন্ট কিন্তু কোরিলেটেড না, দেখেন একটা উপরে নিচে, এখানে কোনোভাবে আসলে এর চেয়ে ভালো লাইন ড্র করা পসিবল না। বাট ডেটা পয়েন্ট গুলো যদি কাছে কাছে হইতো, তখন দেখা যেত যে গুডনেস অফ ফিট আরো ভালো হইতো। আসলে গুডনেস অফ ফিট পুরোটাই ডিপেন্ড করে আসলে ডেটা পয়েন্টের কোরিলেশনের উপর। এই জন্য আমি বারবার বলতেছিলাম যে গুডনেস অফ ফিট মিন করে যে ডেটা গুলো কত বেশি কোরিলেটেড। যদি ভালো কোরিলেটেড হয়, দেখা যাবে যে ডেটা পয়েন্ট গুলো একটা লাইনের উপরে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে 100% গুডনেস অফ ফিট পাওয়া যাবে। আচ্ছা স্যার, তাহলে আমরা বুঝবো কিভাবে কোনটা বেস্ট বা কোনটা কতটুকু ঝামেলা আছে? আসলে আমরা যে লাইনটা বের করতেছি এটা আসলে বেস্ট লাইন, এর চেয়ে বেস্ট আসলে পসিবল না। এখানে কনক্লুশন হচ্ছে যে ডেটা পয়েন্ট গুলো আসলে ডেটাটা আসলে কতটুকু ভালো সেটা আসলে আমরা এখানে বের করি। নট লাইক দ্যাট যে আমরা যেই
লাইনটার গুডনেস এটা বের করি। লাইনটা আসলে এখানে বেস্ট ফিটে পাওয়া যাবে। ওকে, এর চেয়ে ভালো লাইন পাওয়া পসিবল না। আমরা যে প্রসিডিউরে আসি সেক্ষেত্রে এটাই বেস্ট লাইন। ওকে, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। কেউ একজন বলছিলেন যে কোড প্রবলেম করতেছে, printf কাজ করতেছে না। নাকি printf এখন কাজ করছে? আর যদি কাজ না করে সেক্ষেত্রে স্ক্রিনটা শেয়ার করে দিতে পারেন, আমি একটু দেখে এটা সলভ করে দেখতে পারি হয় কিনা। স্যার ওই যে আপনারটা মানে আমারটা চেক করিনি, আপনারটা কপি করে। আচ্ছা, রান করছে, ঠিক আছে, তাহলে তো হলোই। সো আমাদের মোটামুটি লিনিয়ার রিগ্রেশন ডান। এখন আপনাদেরকে যেটা করতে হবে অ্যাসাইনমেন্টে সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করব। ওকে স্যার অ্যাসাইনমেন্ট স্যার এই উইকে দিয়ে না, নেক্সট উইকে নি। জি স্যার, অ্যাসাইনমেন্ট অলরেডি একটা পেন্ডিং স্যার। আচ্ছা, এই উইকে থাকবে না তো? আপনাদের অ্যাসাইনমেন্ট দিলে জমা করতে হবে নেক্সট টু নেক্সট উইক। ও, আপনাদের তো নেক্সট উইকে ক্লাস আছে তাই না? আচ্ছা, আমি একটু সময় আপনাদেরকে চাইলে, আপনারা যদি চান তাহলে একটু বাড়ায় দিতে পারি। স্যার অনেক প্রেসার স্যার এখন স্যার। তেমন কিছুই করতে হবে না, দেখেন আমি যতটুকু দেখাইছি অতটুকু কাজ করলেই হবে, খুব বেশি কাজ না। আমি আপনাদেরকে জাস্ট একটু এক্সপ্লেন করে দিই, আপনারা জিনিসটা বুঝেন। আই হোপ জিনিসটা খুব বেশি কঠিন হবে না। দেখেন, যে অ্যাসাইনমেন্টটা আপনাদের করতে হবে, আপনাদের 4th ইয়ারের ভাইরা সেই অ্যাসাইনমেন্টটা করেছে, সেই জিনিসটা আমি একটু দেখাবো। কত করেছিল অ্যাসাইনমেন্ট? স্যার আপনার এই ল্যাপটপে স্যার র‍্যাম কত জিবি স্যার? 16 জিবি। স্যার এই কারণে তো স্যার আমরা 8 জিবি বা 4 জিবি যারা র‍্যাম ইউজ করি স্যার, ম্যাথল্যাব তো চলেই না স্যার। ম্যাথল্যাব ইউজ করা লাগবে না, আপনারা অক্টেভ ইউজ করবেন। আমি তো ম্যাথল্যাবে করছি না। জুপিটার আমি একজনের অ্যাসাইনমেন্ট আপনাদেরকে একটু দেখাইতে চাচ্ছি। অ্যাসাইনমেন্টের কাজ ছিল যে বাংলাদেশের যে করোনা ডেটা আছে সেই করোনা ডেটাতে এপ্রিলের 1 তারিখ থেকে জুনের 1 তারিখ পর্যন্ত যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে যদি গ্রাফে প্লট করা হয় তাহলে গ্রাফটা কাইন্ড অফ এরকম হবে। এই যে ডটগুলো যেগুলো দেখতেছেন, এই ডটেড লাইনটা হচ্ছে সেই গ্রাফ, মানে ডেটা পয়েন্টগুলো। সো এগুলাকে ফিট যদি করতে চান রিগ্রেশন দিয়ে, তাহলে সেই লাইনটা হবে মোরলেস এই ব্লু লাইনটার মতো। ওকে, সো এটা হবে আপনার এই যদি পলিনোমিয়াল রিগ্রেশন ইউজ করেন সেক্ষেত্রে এটা হবে সেই রিগ্রেশন লাইনটা। ওকে, তো আপনাদেরকে আসলে যেটা করতে হবে, এরকম কিছু ডেটা পয়েন্ট দেওয়া থাকবে, সেই ডেটা পয়েন্টের জন্য একটা রিগ্রেশন মডেল বের করতে হবে। সেই রিগ্রেশন মডেলটা যদি আপনারা গ্রাফে প্লট করেন সেক্ষেত্রে এরকম একটা লাইন পাওয়া যাবে। এটাই কাজ স্যার। এটা তো বিশাল কঠিন মনে হচ্ছে স্যার। স্যার এটা তো কার্ভ না স্যার, আমরা স্ট্রেট লাইন পাওয়ার কথা না? না, স্ট্রেট লাইন তো আমি অলরেডি দেখাইছি আপনাদেরকে, সো এটা তো অ্যাসাইনমেন্ট দাও আরে স্যার তো কার্ভের জন্য মানে আমাদের তো তাহলে স্যার আবার কার্ভের ইকুয়েশন বের করতে হবে স্যার। জি স্যার, এটা তো অনেক ঝামেলা হবে স্যার। অনেক ঝামেলা হবে না, অনেক ঝামেলা হবে না। কিভাবে করবেন থিওরিটা আমি দেখাই দেবো তো। ওকে, এখনই আমি থিওরি দেখাই দেবো, একটু খেয়াল করেন, আমি স্লাইডে দেখাই দিচ্ছি। স্লাইড দেখা যাচ্ছে? দেখেন, পলিনোমিয়াল ক্ষেত্রে লাইনটা হবে মানে রিগ্রেশন মডেলটা হবে এরকম, y = a0 প্লাস a1x প্লাস a2x স্কয়ার। এই যে দেখেন স্কয়ার চলে আসে, এই জন্য এটাকে পলিনোমিয়াল বলা হচ্ছে। প্লাস ই হচ্ছে এরর। ওকে, সো এখানে মডেলের মধ্যে দেখেন প্যারামিটার আপনার কি কি বের করতে হবে, a0 a1 এবং a2, এই তিনটা জিনিস বের করলেই হবে। এর আগে লাইনের ক্ষেত্রে আমরা কি কি বের করছি, a0 এবং a1। এখানে অতিরিক্ত একটা প্যারামিটার বেড়ে গেছে, সেটা হচ্ছে a2। দুইটা জায়গায় তিনটা হয়েছে, আর কিছুই না। এই তিনটা জিনিস কিভাবে বের করবেন, আগের বার আমরা যেভাবে বের করছি সেম প্রসিডিউর। শুরুতে আপনি ই বের করার চেষ্টা করবেন, সেটা হচ্ছে ই বের করে নিয়ে তারপরে সাম অফ স্কয়ার্ড এরর এটা বের করার চেষ্টা করবেন। সো সাম অফ স্কয়ার্ড এররের জন্য ইকুয়েশন হবে এরকম। ওকে, সবগুলো ই কে যদি স্কয়ার করেন দেন সাম ওভার 1 to n করেন, তাহলে এরকম কিছু একটা পাওয়া যাবে। এখন আপনি কি করবেন, এর আগের বার আপনি এই ফাংশনটাকে অপটিমাইজ করছেন উইথ রেসপেক্ট টু a0 a1 এবং a1 এই দুইটা সাপেক্ষে। এখন
তিনটা ভেরিয়েবলের সাপেক্ষে করতে হবে, A1, A1 এবং তিনটা এই তিনটা সাপেক্ষে। ওকে, তো তিনটা সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করেন তাহলে এই যে এরকম তিনটা জিনিস পাওয়া যাবে। ওকে, এবং তিনটার ভ্যালু 0 আসবে। তো এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করেন তাহলে দেখবেন যে এরকম তিনটে ইকুয়েশন পাওয়া যাবে। ওকে, তো এই তিনটে ইকুয়েশনকে যদি আপনি সলভ করেন সাইমালটেনিয়াসলি, অনেকভাবে সলভ করতে পারেন। আপনারা অলরেডি এটাকে আপনি একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস হিসেবে চিন্তা করতে পারেন, যেখানে তিনটা ভেরিয়েবল আছে, a0 a1 a2, এই তিনটা ভেরিয়েবলের ভ্যালু বের করা লাগবে। সো এটা কিভাবে বের করতে পারেন? এটা অনেক উপায়ে সলভ করতে পারেন। গাউস জর্ডান এলিমিনেশন মেথডে ইউজ এটা সলভ করতে পারেন, অথবা আরো কিছু মেথড আপনারা শিখছেন, তাই না? অনেক উপায় শিখছেন, সেগুলো দিয়ে আপনি যদি এটা সলভ করেন তাহলে এই তিনটা জিনিস ম্যাট্রিক্স দিয়ে করা যায় স্যার। ম্যাট্রিক্স দিয়ে করা যায়, হ্যাঁ। সো এই তিনটা জিনিস বের করার পরে জাস্ট আপনি এই যে ইকুয়েশনে বসাই দিবেন, আপনার যে প্রথমে যে ইকুয়েশন ছিল এই ইকুয়েশনে বসাই দিবেন, তাইলে তো হয়ে গেল। ওকে, তো এটা কি বেশি কঠিন হবে? এর আগে আমাদের দুইটা ইকুয়েশন ছিল, এখন তিনটা ইকুয়েশন হয়ে গেছে। স্যার চেষ্টা করে দেখতে পারি স্যার, স্লাইড তো শেয়ার দিয়ে স্যার। দিবেন না আপনার সাথে? হ্যাঁ, স্লাইড দিয়ে দেবো, হ্যাঁ স্লাইড দিয়ে দেবো। এটা আসলে বইও আছে। ওকে, বইয়ের কোথায় গেলে পাবেন এটা আমি দেখাই দেবো। ওকে, সো এটা যদি আপনারা গাউস জর্ডান তো অলরেডি ম্যাথ ল্যাবে ইউজ করছেন, এর আগের কোন একটা ল্যাবে, পসিবলি লাস্ট ল্যাব অথবা লাস্ট ল্যাবের আগের ল্যাবে, তাই না? জি স্যার। হ্যাঁ, তারান্নম মিস এটা দেখানোর কথা। সো ওইখানে ওইটা যদি অ্যাপ্লাই করেন, দেখেন আপনাকে আসলে এখানে কি কি বের করতে হবে। যেমন এই যে n বের করতে হবে, n কিভাবে বের করতে হয় দেখাইছি। সাম ওভার x এটা কিভাবে বের করতে হয় এটাও দেখাইছি। সাম ওভার x স্কয়ার এটা কিভাবে বের করতে হয় এটাও দেখাইছি। এগুলো জাস্ট আপনারা বের করে নেবেন, বের করে নিয়ে তারপরে ইকুয়েশনে বসাই দিবেন, তারপরে একটা গাউস জর্ডান মেথড ইউজ করে ওই a0 a1 a2 এগুলোর ভ্যালু বের করে নেবেন। তো তিনটা ভ্যালু বের করে নিলেই আসলে আপনি যদি ইকুয়েশনে বসাই দেন, তারপরে বাকি কাজ সেম। ওকে, এবং আলটিমেটলি গ্রাফে যদি বসান তখন আসলে এক্স্যাক্টলি এই যে গ্রাফটা দেখাচ্ছিলাম একটু আগে, এরকম গ্রাফই পাওয়া যাবে। সো এটা কঠিন কিছু হবে না। এটা যদি আপনাদেরকে নেক্সট উইকে সাবমিট করতে বলি, অনেকে দেখা যাবে 2 দিনের মধ্যে আসলে সাবমিট করে দিতে পারবেন। রিয়েলি যদি কাজ স্যার আসলে প্রজেক্ট অনেক বেশি স্যার এখন স্যার। কি প্রজেক্ট করতেছেন? স্যার দুইটা প্রজেক্ট প্যারালালি, আবার স্যার ম্যাথ ল্যাবে প্যারালালি করতে স্যার, আবার মিট স্যার এখানে সামনে স্যার, আমরা তো বুঝতেছি না স্যার কি করব। আচ্ছা, ব্যাপার না, একটু প্রেশার তো থাকবেই। প্রেশার না থাকলে আসলে ইঞ্জিনিয়ারিং এই যে পড়াশোনাটা আসলে ফিল করা যায় না। স্যার প্রেশারই খালি হয়ে যাচ্ছে, আর অন্য কিছু তো ফিল করা যাচ্ছে না স্যার। কি হয়ে যাচ্ছে? স্যার শুধু প্রেশারই হচ্ছে স্যার, জি কিন্তু স্যার স্যার শুধু প্রেসারই ফিল করতেছি স্যার। স্যার আউটপুট জিরো স্যার। না না, আউটপুট কখনোই জিরো হবে না। স্যার ঠিকই বলছে স্যার। আউটপুট আসলে কখনোই জিরো হবে না। আপনারা যদি এই জিনিস করেন তাহলে আসলে আপনি যখন পাস করে বের হয়ে যাবেন তখন আপনার যে কনফিডেন্স লেভেলটা থাকবে, এগুলো যদি না করেন এরপরে যে কনফিডেন্স লেভেলটা পাবেন দুটো আসলে সেম হবে না, দুটো অবভিয়াসলি ডিফারেন্ট হবে। ওকে, কারণ এগুলো না করে যদি আপনি বের হয়ে যান তখন আসলে আপনার পাস করার পরে মনে হবে যে আমি কি ইঞ্জিনিয়ার হলাম, তখন আপনি নিজে স্যার একটা প্রেশার থাকলে তো স্যার সেটা স্যার ডিপ্রেশন ক্রিয়েট করবে স্যার। অবভিয়াসলি ডিপ্রেশন ক্রিয়েট হবে, তখন কনফিডেন্সের জায়গায় আসলে ডিপ্রেশনে ভুগবেন। বেটার কিছু প্রেশার সহ্য করেন, দেখবেন যে আপনার এই প্রেশার গুলো যদি একবার সহ্য করে ফেলেন, হ্যাঁ, এবং পাস করে বের হয়ে যান তখন আপনার মনে হবে যে আপনি আসলে যে কোনো কিছু করতে পারবেন। ওকে, আপনি যে কোনো কিছু করতে পারবেন এরকম একটা কনফিডেন্স আসবে যে আপনার সামনে যত ধরনের প্রবলেমই দেওয়া হোক না কেন সবকিছু আপনি সলভ করতে পারবেন। জাস্ট এটা একটা ম্যাটার অফ স্যার টাইম। ইঞ্জিনিয়ারিং তো পুরাটাই একটা প্রবলেম স্যার। হ্যাঁ, একটা প্রবলেম অবশ্যই হবে। ইঞ্জিনিয়ারিং এ যা কিছু দেখবেন সবকিছুই প্রবলেম। ওকে, সেই প্রবলেম গুলো আপনাকে অ্যাজ এ ইঞ্জিনিয়ার সলভ করতে হবে। আমরা একটু কনক্লুশনে আসি। এই স্লাইডটা বানানোর জন্য আমি দুইটা জিনিস ফলো করছি, তাদেরকে আসলে আমার সিনসিয়ার থ্যাঙ্কস জানানো দরকার। একটা হচ্ছে স্টিভেন সি চাপরা এবং রেমন্ড পি কেনাল, এই দুইজন হচ্ছে নিউমেরিক্যাল মেথডস ফর ইঞ্জিনিয়ার্স এই বইয়ের রাইটার। এই বইটা একটা মানে অসাম বুক। ওকে, আপনারা বইটা কি কখনো খুলে দেখছেন বা ওপেন করে দেখছেন?
ভিতরে কি আছে, খুবই সুন্দর বই। না স্যার, খুলে দেখা হয়নি স্যার। আচ্ছা, আমি যে স্লাইডটা তৈরি করেছি এটা আসলে পুরোটাই ওই বইটা দেখে দেখে তৈরি করা। আর অল্প কিছু স্লাইড আছে, ওই যে মোটিভেশনের স্লাইডটা যেটা, এটা হচ্ছে এই যে আমি বলেছিলাম আপনাদের অনিন্দিতা কুন্ডু ম্যাডাম হচ্ছে ডেটা মাইনিং এর রিগ্রেশন পড়াইছেন, ওনার স্লাইড থেকে কয়েকটা স্লাইড জাস্ট সিম্পলি কপি করে নিয়ে আসা। সো এই তিনজনকে আমার সিনসিয়ার থ্যাঙ্কস। আর রেফারেন্স হিসেবে আমি নিউমেরিক্যাল মেথডস ফর ইঞ্জিনিয়ার্স এই বইটি ইউজ করতেছি। এখানে যদি চ্যাপ্টার 17 এ যান, এই 17 এর তিনটা অনুচ্ছেদ 17.1, 17.2 এন্ড 3, এই তিনটাতে এই যে 3 ধরনের রিগ্রেশন দেওয়া আছে। সো আমি তো আসলে লিনিয়ার রিগ্রেশন আর পলিনোমিয়াল দেখাইছি, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন দেখাই নাই। এটা যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হন তাহলে দেখতে পারেন, বাট আপাতত আমি এটা আউট অফ সিলেবাস রাখতে চাচ্ছি। ওকে, কেউ যদি কখনো ফিউচারে ডেটা মাইনিং কোর্সটা করেন এবং সেই কোর্সটা যদি আমি নেই, এটার পসিবিলিটি খুবই কম, জিরোর কাছাকাছি। যদি হয় আর কি, তখন আমি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন আপনাদেরকে শিখাই দেবো। ওকে।